5 বছর বয়সে বায়না শুরু। 5 বছরে বায়না শুরু, এবং তখন থেকেই আমার এমন অনুভূতি হয়ে গেছে যে মা বাবা যদি না নিয়ে যায় তাহলে আমি একা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে চলে যাব পাহাড়ে। প্রথম যখন এভারেস্টের শৃঙ্গে পৌঁছলে সেই সময়ের অনুভূতিটা কি হয়েছিল? তো সেটা মানে ভীষণই ভালো লাগছিল, আলাদা অনুভূতি। মা বাবার কথা মনে করছিলাম বেশি করে, যে মা বাবা কত কষ্ট করেছে, তারপরে কত ত্যাগ তাদের, তারপর সফল করতে পারলাম। চোখ দিয়ে তো জল এসে যাচ্ছিল সেইগুলো। অক্সিজেন সিলিন্ডার দিয়েছে, অথচ সিলিন্ডারে অক্সিজেন নেই। নেই, ফাঁকা সিলিন্ডার দিয়েছে। হ্যাঁ, বা অল্প কিছু দিয়ে দেয়। হুম। এইরকম হয়, ফ্রড এরকম হয়। সামিটের দিন দেখছি মাস্ক লাগিয়ে কোনো শ্বাস প্রশ্বাস পাচ্ছি না, অথচ মাস্কটা খুললে ভালোই শ্বাস প্রশ্বাস নিতে পারছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো সামিট তো করতেই হবে, কি করব? ওই অক্সিজেন মাস্ক খুলেই শ্বাস প্রশ্বাস নিয়ে সামিট হয়ে গেছে, কিছুই আমার সমস্যা হয়নি। হয় অক্সিজেন খুবই কম দিয়েছে এবং সেটা হ্যাঁ। নয় খালি দিয়েছে, তখন তোমরা কমপ্লেন করনি? প্রথমত আমি বেঁচে গেছি, তাই অন্যরা তো কেউ আজ পর্যন্ত বাঁচেনি। এই যে কাঞ্চনজঙ্ঘায় হলো কুন্তল কানার বিপ্লব বৈদ্য মারা গেলেন একসাথে, মানে ওদেরও ওই কমই ছিল, একটু নাববার সময় অক্সিজেন ফুরিয়ে গেছে। তারপরেও আমি যে কারণে এভারেস্টে উইদাউট অক্সিজেন করার পারমিশন পেয়েছিলাম, না হলে এভারেস্ট তো আরোই দেবে না। তার আগে আমি এই যে ধৌলাগিরি, পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ, প্রথম ভারতীয় অক্সিজেন ছাড়া করলাম। First Indian lady without oxygen, Dhaulagiri summit. Congratulations. Oh. তারপরে টাকাটা জোগাড় হলো কি করে? 35 তারপরে লক্ষ তো টাকা। হয়নি, সেই হচ্ছেই না। অভিযান স্টার্ট হয়ে গেছে, এদিকে এজেন্সি বলছে যখন সে হচ্ছে না, বলছি ঠিক আছে বেশ ক্যাম্পে আসতে আসতে। এবার এদিকে ক্রাউড ফান্ডিং হচ্ছে, ক্রাউড ফান্ডিংকে তো 2 টাকা 5 টাকা 10 টাকা এইভাবে যে যা পাচ্ছে, গরিব মানুষকেও হাজারও দিয়েছে। আবার ডাক্তার এমনও আছে চন্দননগরের, নিজে ব্যক্তিগতভাবেই 1 লাখ টাকা, 1.5 লাখ 2 লাখ এরকম দিয়েছে। স্টেট গভর্নমেন্টে যিনি মিনিস্টার ছিলেন তার কাছে তুমি আবেদন করনি? হ্যাঁ, আবেদন তো করেছি, আমাকে তো দেয়নি। 18 সালে যখন মানাসলু করে এলাম তখন আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে দেখা করেছি। অনেক কোম্পানি আমাকে স্পন্সর করতেছে, ওদের সাথে যোগাযোগ করেছে, এই এভারেস্ট জয়ীদের সাথে যারা আগে করেছে। কিন্তু এরা সেটাকে চেপে দিত, আটকে দিত, মানে তোমার তার কাছে আর নিজেরাই পৌঁছতো না। আমার কাছে পৌঁছতো না, ওদের পকেটেই ঢুকে যেত। তিনি পর্বতকন্যা, ভারতের প্রথম মহিলা যিনি অক্সিজেন সাপ্লিমেন্ট ছাড়াই এভারেস্টের শৃঙ্গে পৌঁছেছেন। মৃত্যুকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন তিনি। আর জীবনের এই স্বপ্ন পূরণ করতে গিয়ে তার বাড়িও মর্টগেজ রাখতে হয়েছে। এমন একজন লিজেন্ডারি মানুষ আজকে ডেবি আনলিস্টে, আমার পডকাস্টে, আমার আড্ডায় রয়েছেন পিয়ালি বসাক। নমস্কার। কেমন আছো বলো? এমনি ভালো আছি, চলছে। তুমি ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, এই যে এভারেস্টের প্রেমে পড়ে যাওয়া এবং সেখানে প্রেমে পড়ে যাওয়ার পরের গল্প পরে শুনবো, প্রেমে পড়লে কিভাবে সেটা বলো। আমাকে মা বাবা মানে স্কুলের বইয়ের ছাড়াও বাইরের বইও পড়াতো, অনেক কিছু বই পড়াতো। তার সাথে মনীষীদের জীবনী, তারপর স্বাধীনতা সংগ্রামীদের জীবনী, এগুলো পড়াতো। তো পড়াতে পড়াতে এরকম কিশলয় বইতে তেনজিং নোরগে শেরপার এডমন্ড হিলারি যে এভারেস্ট বিজয় গল্পটা আছে, ওটা অনেক উঁচু ক্লাসেরই আছে, কিন্তু আমাকে 5 বছর বয়সে মা পড়িয়েছিল। এবার সেইটা পড়ে এমন মনে হচ্ছে যে আমি যেন ওনাদের সাথে সাথে আমিও এভারেস্টে আরোহণ করছি। আচ্ছা। হ্যাঁ, এবং এমন একটা অনুভূতি হয় যে মানে তখন থেকেই মনে হচ্ছে আমি হিমালয় ছাড়া, এভারেস্ট ছাড়া বাঁচবই না, মানে আমাকে ওরম ভাবেই পাহাড়ে উঠতে হবে। তো সেই বায়না শুরু, মানে 5 বছর বয়সে বায়না শুরু। 5 বছরে বায়না শুরু, এবং তখন থেকেই আমার এমন অনুভূতি হয়ে গেছে যে মা বাবা যদি না নিয়ে যায় তাহলে আমি একা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে চলে যাব পাহাড়ে, এরকম মানে হচ্ছে তখন। এবার তখন বায়না শুরু করলাম, কিন্তু মা বাবাও নিয়ে যাওয়া শুরু করলো। তার আগে বাবা মা কখনো পাহাড়ে যায়নি। আমার বায়নাতে জীবনে প্রথম ওরাও পাহাড়ে গেল। কেদার, কোথায় গেছিলে প্রথম?
আমরা ওই হিমালয়ের যে তীর্থযাত্রাগুলো, হুম হুম। কেদার, গঙ্গোত্রী, গোমুখ, কাশ্মীরে অমরনাথ, জম্মুতে বৈষ্ণোদেবী, রোটাং পাস, এত বরফ ছিল বাস রোটাং পাসে পৌঁছতে পারেনি। বরফের বিশাল উঁচু উঁচু দেওয়াল, বাস দাঁড়িয়ে গেল অনেক দূরে। আমরা সেই বরফের ঢাল বেয়ে বেয়ে স্কুলের সেই কেটস পরে, তলায় কোনো গ্রিপ নেই, সেই তেনজিং নোরগে শেরপার ওই পড়েছি যে ওরা স্টেপ কাটিং এ যেত, আমিও সেই হাতে যে লাঠি নিয়েছি ওই স্টেপ ধাপ কাটছি বরফ খুঁচিয়ে খুঁচিয়ে, পায়ে গ্রিপ নেই। মাকে নিয়ে বাবাকে সবাইকে নিয়ে পৌঁছেছি সেই রোটাং পাসের মাথাতে। তারপর সান্দাকফু, ফালুট, এইগুলো সব ছোট। এবং ওই যে 5-6 বছর বয়সে যাওয়া শুরু করি, আমি তো সেই দৌড়তাম। মানে তখন থেকেই আমি বুঝতে পারতাম যে সমতলের থেকে আমি পাহাড়ে গেলে অনেক ভালো থাকি। এবং ওই যে শেরপারা পড়েছি, যে ভারী ভারী পিঠে ব্যাগ নিয়ে পাহাড়ে উঠতে হয়। এবার সেই আমারও বায়না ছোট থেকে যে আমি তো ওদের মতো হতে চাই, তেনজিং নোরগে শেরপার মতো হব স্বপ্ন। তো আমি নিজেও পিঠে একটা ব্যাগ নিতাম, আবার মা বাবার ব্যাগগুলো কেড়ে টেড়ে আমি নিয়ে নিতাম, যাতে ভারী হয়। যত ভারী করা যায় সেই নিয়ে দৌড়তাম। আবার অনেক এগিয়ে গেলে মা বাবাকে খুঁজে পেতাম না, অনেক পিছিয়ে যেত, আবার দৌড়াতে দৌড়াতে খুঁজতে আসতাম। হ্যাঁ, সেই সময় পাহাড় যাত্রা শুরু হলো। হ্যাঁ, প্রথম যখন এভারেস্টের শৃঙ্গে পৌঁছলে সেই সময়ের অনুভূতিটা কি হয়েছিল? সেই সময় তো মানে এত ওটা তো 1-1.5 মাসের শুধু অভিযানের লড়াইটুকু তো ছিল না, সেও একটা বিশাল লড়াই, স্পন্সর জোগাড় করে হ্যান ত্যান, সব তো এভারেস্টের সেগুলো সব শুনবো। হ্যাঁ, কিন্তু সেই মোমেন্টটা কি মনে হয়েছিল যখন পৌঁছলে, গিয়ে তুমি উঠলে ওপরে? হ্যাঁ, সেইটা হচ্ছে যে এই যে 5 বছর বয়স থেকে যে লড়াইটা করে করে কত বাধা, বাড়িতে নিম্ন মধ্যবিত্ত পরিবার, তার মধ্যে বাবা মা কত ত্যাগ করেছে, এবং আমিও পাহাড় ছাড়া তো আর কোনো কিছু আনন্দ মানে উৎসাহ আর কোনো কিছুতেই আমার ছিল না। শুধু পুজোতেও আমি বেরোতাম না, নতুন জামা কাপড়ে কোনো আগ্রহ, কোনো কিছুতে। অন্যরা যেমন হাসি মজা এ করে কাটাচ্ছে, আমার কোনো কিছুতেই কিছু মানে হতো না, শুধু পাহাড়ে যাব এইটাই। তো সেই যখন এভারেস্টে অবশেষে পৌঁছলাম চূড়াতে, তার আগে 19-এ একবার আমাকে চূড়ার একদম কাছ থেকে ফেরত চলে যেতে হয়নি। সেই সব কষ্ট পেরিয়ে অবশেষে যখন পৌঁছলাম, তো সেটা মানে ভীষণই ভালো লাগছিল, আলাদা অনুভূতি। মা বাবার কথা মনে করছিলাম বেশি করে, যে মা বাবা কত কষ্ট করেছে, তারপরে কত ত্যাগ তাদের, তারপর সফল করতে পারলাম। চোখ দিয়ে তো জল এসে যাচ্ছিল সেইগুলো। কিন্তু আর একটা হচ্ছে, আর জায়গাটা তো স্বর্গের মতনই, ঠিক আছে, কিন্তু আমাদের সময়টা নরকে পরিণত হয়ে গিয়েছে। পাহাড় এরকমই, সেই তো দেবদেবীরা যেখানে থাকে দেখায় না মহালয়াতে, পুরো সাদা বরফ চারিদিকে, পাহাড়ের চূড়া, মেঘের উপরে আমরা রয়েছি। কিন্তু এই তুষার ঝড় যখন এসে যাবে, বরফ, তুষারপাত, তুষার ঝড়, এবং সেই ঠান্ডা, পুরো মেঘে পুরো ঢেকে গেছে। ওই এভারেস্টে আমি তুষার ঝড়ের মধ্যে গিয়েছিলাম, এবং যে তুষার ঝড়ে আজ পর্যন্ত পৃথিবীর কোনো পর্বতারোহী বাঁচতে পারেনি, সেরা সেরা পর্বতারোহী মারা গেছে। সেই নিয়ে হলিউডে ফিল্মও আছে। হ্যাঁ, নেপালের যিনি প্রথম মহিলা এভারেস্ট জয়ী, তিনি মারা গেছেন তুষার ঝড়ে এভারেস্ট থেকে নামবার পথে, এবং ওনার সাথে 2জন শেরপা, উনি নিজেও শেরপা ছিলেন, পাসাং লামু শেরপা, 3জন একসাথে মারা গেছে। তো সেই রকম পরিস্থিতিতে সেটা বলবো আমি ঘটনার মধ্যে। তো আমাকে ওই তুষার ঝড়ে আমি এবং আমার শেরপা স্যার একা আমরা গিয়েছিলাম, বাকি সারা পৃথিবী থেকে যত পর্বতারোহীরা ছিলেন কেউ পৌঁছতে পারেনি, সবাই নিচে ফেরত চলে গিয়েছিলেন। কিন্তু এই অক্সিজেন ছাড়া যে তুমি এই এভারেস্টের শৃঙ্গে যাবে, এটা কেন ডিসাইড করলে? এটা তো খুব টাফ। হ্যাঁ, প্রথমত বললাম যেটা ছোটবেলা থেকে ওই যে যাচ্ছি দৌড়াচ্ছি, হয়তো সেই সময় থেকে মানে 5 বছর বয়স থেকে তো আমি যাচ্ছি, অত ছোট থেকে তো কেউ করেন না, পাহাড়ে যায় না, বেশিরভাগই কলেজ বা কলেজের পর থেকে শুরু করে। আমার হয়তো হৃৎপিণ্ড ফুসফুস ওইভাবে তৈরি হয়ে গিয়েছিল, যে কারণে যখনই আমি অভিযানে যেতাম দেখতাম যে অন্যরা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু আমি বেশি যত উঁচুতে যাচ্ছি তত বেশি আমি শক্তিশালী হয়ে যাচ্ছি। এবং শেরপাদের সাথে সমান স্পিডে আমি ক্লাইম্ব করতাম, সমান দক্ষতায় আরোহণ করতাম। বিভিন্ন তো পর্বতারোহণ অনেক ট্রেনিং আমাকে নিতে হয়েছে উঁচু লেভেলের, সবেতেই সেটা দেখেছি। এবং আর্মি, আইটিবিপি সব একসাথে আমাদের ট্রেনিং হয়, সব ক্ষেত্রেই আমি দেখেছি। তারপরে যেটা ঘটলো মানসলু 2018-তে, মানসলু হচ্ছে পৃথিবীর 8ম উচ্চতম শৃঙ্গ। ওই অভিযানে যখন গেছি আমি কি হয়েছে, আমার একটু ফান্ডের সমস্যা হতো, একটু হয়তো কম টাকা দিতে পেরেছি, কিন্তু টাকা দিয়েছি, অনেকটাই টাকা দিয়েছি। ওরাও বলেছে অক্সিজেন সিলিন্ডার দিয়েছে, অথচ সিলিন্ডারে অক্সিজেন নেই।
নেই, নেই। ফাঁকা সিলিন্ডার দিয়েছে। হ্যাঁ, বা অল্প কিছু দিয়ে দেয়। হুম। এইরকম হয়, ফ্রড এরম হয়। আমরা জানি পাহাড়ের মানুষরা খুব ভালো হয়, কিন্তু এখন এই যে এজেন্সি যে হয়ে গেছে, কিছু কিছু অনৈতিক কাজও করছে। তো সেই হ্যাঁ। সময় তখন তো বুঝতে পারোনি। আমি তো প্রথমে বুঝতে পারিনি, গেছি এবার সামিটের দিন দেখছি মাস্ক লাগিয়ে কোনো শ্বাস প্রশ্বাস পাচ্ছি না, অথচ মাস্কটা খুললে ভালোই শ্বাস প্রশ্বাস নিতে পারছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো সামিট তো করতেই হবে, কি করব, ওই অক্সিজেন মাস্ক খুলে খুলেই শ্বাস প্রশ্বাস নিয়ে সামিট হয়ে গেছে, কিছুই আমার সমস্যা হয়নি। তারপরে আবার ওই অভিযানে আরো হলো কি, অনেক বিদেশিরা আসে, তো এবার সব এসছে। স্পেনের একজন সেরজি মিঙ্গোটে স্যার, উনি 2018-তে, আমরা তখন তো অক্সিমিটার কি অত জানতাম না, করোনার পর থেকে আমরা অক্সিমিটারের ব্যাপারটা, যেটা আঙুলের লাগিয়ে অক্সিজেন স্যাচুরেশন মাপে, তো বিদেশিরা ওরা কিন্তু পর্বতারোহণে যায় সবসময় অক্সিমিটার নিয়ে যায়, প্রথম থেকেই আমি ওটা ওদের দেখছি। এবার ওরা তখন হাতে নিজেরা মাপছে আর কি, অক্সিমিটার দিয়ে সবার অক্সিজেন স্যাচুরেশন চেক করছে। আর আমি তো বসে আছি তাঁবুর এক কোনায়, ওখানে সব বড় বড় পর্বতারোহী, উনি স্পেনের সেরজি মিঙ্গোটে স্যার ছিলেন, খুব মানে অভিজ্ঞ পর্বতারোহী। তারপর রাশিয়ার ছিল, পোল্যান্ডের ছিল, ব্রাজিলের ছিল, বিভিন্ন দেশ, আমেরিকা, সাউথ আমেরিকা, সারা পৃথিবী থেকে, ইতালি, এবারে তারা সব রয়েছে। আমি তো এক কোনায় গুটিসুটি মেরে, তখন ওই স্যার এবার সবার মাপা হয়ে যেতে আমাকে বলছে, তোমার অক্সিজেন স্যাচুরেশন মেপে দেবো। আমি বলছি ঠিক আছে, মেপে দিন। এবার আমারটা যখন মাপছে, দেখছি যে 95-96 স্যাচুরেশন আসছে। ও তো অবাক, মানে অন্যদের ওইখানে 50, 60, 70, উনি নিজেও অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করেন, উনি ট্রেনিং নিয়েছেন তার জন্য, উইদাউট অক্সিজেন করার। উনার সেখানে 70-72 আসছে, আর আমার সেখানে 95-96 আসছে। এবার উনি ভাবছেন অক্সিমিটার খারাপ হয়ে গেছে, দিয়ে আবার মাপছে সবাই কাটতে, দুবার করে, দেখছি যে না একই রিডিং। বলছে এইটা তো অসম্ভব ব্যাপার, কারণ এই স্যাচুরেশন সি লেভেলে থাকে মানুষের, এই উচ্চতায় তো এটা হতেই পারে, এরকম অক্সিজেন স্যাচুরেশন কি করে হচ্ছে, এত বেশি স্যাচুরেশন। তখন উনি বলেছিলেন যে তুমি যদি চেষ্টা করো, এভারেস্টটা তুমি উইদাউট অক্সিজেনে করে দিতে পারবে। আচ্ছা। তখন ওই সব ঘটনায় আমি ঠিক করি যে আমি টাকাও দিচ্ছি, অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন দিচ্ছে না, আর অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন কম থাকা আরো যেটা বিপজ্জনক, ওটার জন্য প্রাণ চলে যেতে পারে। কারণ হ্যাঁ, কারণ আমি আরো অক্সিজেন ব্যবহার করা স্টার্ট করে দিলাম, এবার উপরে গিয়ে অক্সিজেন ফুরিয়ে গেল, বা নিচে নামবার সময় অক্সিজেন ফুরিয়ে গেল, এরকম অনেকের হয়েছে, এবং বাঙালি পর্বতারোহী এই কারণে মারা গেছে। এবার তোমরা যখন জানতে পারলে, আমি ইন্টারাপ্ট করছি একটু, যখন জানতে পারলে যে হয় অক্সিজেন খুবই কম দিয়েছে এবং সেটা নয় খালি দিয়েছে, তখন তোমরা কমপ্লেন করোনি? কমপ্লেন করে কোনো কিছু হয়, প্রথমত আমি বেঁচে গেছি তাই, অন্যরা তো কেউ আজ পর্যন্ত বাঁচেনি। এই যে কাঞ্চনজঙ্ঘায় হলো, কুন্তল কানার, বিপ্লব বৈদ্য মারা গেলেন একসাথে, মানে ওদেরও ওই কমই ছিল, একটু নাববার সময় অক্সিজেন ফুরিয়ে গেছে, তাদের মারা গেল, কারণ বডি আর অ্যাডজাস্ট করতে পারবে না। তো একবার অক্সিজেন ব্যবহার করে নিলে বডি আর উইদাউট অক্সিজেন ব্যবহার মানে অ্যাডজাস্ট করতে পারবে, সাস্টেন করবে না, মৃত্যু অবধারিত। আমার নিজেরও এটাও কারণ, আমি কিন্তু এই রেকর্ড করবো উইদাউট অক্সিজেন এইভাবে এইসব ভেবে শুরু করিনি, ওরকম আমার মাথাতেও আসে না। আমি দেখছি যে টাকা দিয়ে অক্সিজেন দেয় না, এরকম সব নানা ঝামেলা দরকারই নেই। আর ভারী অক্সিজেন সিলিন্ডার সেটা বয়ে নিয়ে যাবো, তাতে নেই, দরকারই নেই। তার চেয়ে আমার যখন কোনো সমস্যা হলোই না, মানুষ হলো, তো এবার আমি উইদাউট অক্সিজেনই তাহলে যাবো, ট্রাই করি আর কি। হ্যাঁ, আর মাঝপথে ফুরিয়ে গেলে তো আরো বিপদ, যেটা বললাম, প্রাণ চলে যাবে। তার থেকে যতটা পারা যায় উইদাউট অক্সিজেন, তো ওই করেই আমি উইদাউট অক্সিজেন করা শুরু তো করেছিলাম। শেরপা তখন রাজি হয়েছিলেন যে তুমি উইদাউট অক্সিজেন যাবে? হ্যাঁ, তখন ওইটা হচ্ছে যে আগে থেকে ওটা পারমিশন করতে হয়, সবাইকে উইদাউট অক্সিজেনে পারমিশন দেয় না। তো আমি ওই ধৌলাগিরি যখন গেলাম, এজেন্সিকে আমি বললাম যে মানাসলুতে আমার এরম এরম সমস্যা হয়েছে, এবারে আমি উইদাউট অক্সিজেন আমি ট্রাই করব। তো ওরা তখন প্রথম থেকে আমার অভিযানে নেপাল গভর্নমেন্ট থেকে উইদাউট অক্সিজেনের পারমিশন কাগজপত্র করিয়ে নিয়েছিল। তারপরেও আমি যে কারণে এভারেস্টে উইদাউট অক্সিজেন করার পারমিশন পেয়েছিলাম, না হলে এভারেস্ট তো আরোই দেবে না। তার আগে আমি এই যে ধৌলাগিরি, পৃথিবীর 7ম উচ্চতম শৃঙ্গ, প্রথম ভারতীয় অক্সিজেন ছাড়া করলাম। First Indian lady without oxygen, Dhaulagiri summit. Congratulations. Oh. তো ওইটা আমার ছিল বলে, সেটা 2019-এ করেছো? না 21-এ, 2021-এ করেছো। উইদাউট অক্সিজেন।
ওইটা আমার ছিল বলে একটা ৮,০০০ মিটারের শৃঙ্গ আমি উইদাউট অক্সিজেন করেছি বলে এভারেস্টে আবার আমাকে পারমিশন দিল, নাহলে কাউকে প্রথমেই এভারেস্টে উইদাউট অক্সিজেন করতে দেবে না। তো কোথাও সমস্যা হয়নি? এই যে পুরো শৃঙ্গতে তুমি চড়েছো বা নেমেছো, হ্যাঁ, কোথাও কোনো সমস্যা হয়নি? না ধৌলাগিরিতে তো কোনো সমস্যা হলো না, কিন্তু এভারেস্টে তো আমি ওই যে তুষার ঝড়ের মধ্যে গেলাম, সেই অভিজ্ঞতাটা বলো, কি হয়েছিল? সেখানে হয়েছিল যে এভারেস্ট আর লোৎসে চতুর্থ উচ্চতম শৃঙ্গ দুটো আমার একসাথে করার কথা। এইবারে ৩৫ লক্ষ টাকা পুরো অভিযানের খরচ। এবার প্রথম থেকে অনেকে নানা রকম আশা দিয়েছিল যে হ্যাঁ আমরা স্পন্সর করব, টাকা দেবো। কারা আশা দিয়েছিল? কিছু কিছু মানুষ, আবার ফ্রডও এরকম অনেক ঢুকে গিয়েছিল, তখন আমি বুঝিনি। ওই যে 18তে আমার বিশাল একটা পাবলিসিটি হয়ে গিয়েছিল, সেটাও আমি বুঝিনি। আমি তো ভালোবাসা থেকে পাহাড়ে গেছি মানাসলু, তার উপরে তো নেটওয়ার্ক থাকে না। এবার সামিট করে যখন নিচে কাঠমান্ডু ফিরেছি, ফোন খুলে দেখি সারা সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, মিডিয়া সব আমার খবরে ভর্তি। তো যাই হোক, সেটা একটা বাড়তি পাওনা ছিল, ওইটাই পাবলিসিটি। এবার কিন্তু ওইটা আবার অনেক ফ্রডেদেরও অ্যাট্রাক্ট করেছিল, যেমন মানুষের ভালোবাসা আশীর্বাদও পেয়েছিল, আবার ফ্রড প্রচুর অ্যাট্রাক্ট হয়ে গিয়ে, ফলে আমাকে নানা রকম ভাবে তখন বুঝলাম কত রকম মানে চারিদিকে ফ্রড চলছে। তো ওই রকম আমাকে বলছে যে তুমি এই টাকাটা পাঠাও, হ্যাঁ ৬০,০০০ টাকা এক্ষুনি পাঠাও, আমি তোমাকে পুরো স্পন্সর করব, কিন্তু ওই যে টাকাটা পাঠাবো ওই আমার একটা টাকা পাওয়ার আছে, ওইটা আমি দিতে পারছি না, ওই তুমি ৬০,০০০ টাকাটা দিলেই আমি ওই টাকাটা পুরো পেয়ে যাবো, দিয়ে আমি তোমাকে স্পন্সর পুরো করে দিচ্ছি ৩৫ লক্ষ টাকার যে এইসব বলে। এবার আমিও বিশ্বাস করি, আমি তো তখন বুঝতাম না, অত অভিজ্ঞতা হয়নি। তারপর তো তারপর টাকাও পাঠায় না, এদিকে আমাকে দিয়ে ভিডিও বানিয়ে নিয়েছে, হ্যাঁ আগেই টাকা দেওয়ার আগেই এইরকম অনেক রকম ফ্রড তখন হয়েছে। তারপরে টাকাটা জোগাড় হলো কি করে? ৩৫ লক্ষ টাকা হয়নি, সেই হচ্ছেই না, অভিযান স্টার্ট হয়ে গেছে। এদিকে এজেন্সি বলছে সে হচ্ছে না, বলছি ঠিক আছে বেস ক্যাম্প যে আস্তে আস্তে। এবার এদিকে ক্রাউড ফান্ডিং হচ্ছে, ক্রাউড ফান্ডিংকে তো ২ টাকা ৫ টাকা ১০ টাকা এইভাবে যে যা পাচ্ছে, গরিব মানুষকেও হাজারও দিয়েছে। আবার ডাক্তার এমনও আছে চন্দননগরের, নিজে ব্যক্তিগতভাবেই ১ লাখ টাকা ১.৫ লাখ ২ লাখ এরকম দিয়েছে। হ্যাঁ, এই করে করে কিছুটা হয়েছে ৮-৯ লাখের, সেইটা জমা করেছি। এইবার টাইম লাগছে তো, আর পাহাড়ে এবার কি ওয়েদার উইন্ডো, আমার টাকা হচ্ছে বলে তো আর আবহাওয়া বসে থাকবে না। ঠিক। আর আমরা যেখানে যাই সেইটা হচ্ছে বায়ুমণ্ডলের ওপরে, মানে জেট স্ট্রিম যায় না, জেট স্ট্রিম বলে প্রচন্ড গতিবেগ হয়। আমরা তো ৮,৮৪৮ মিটার, মানে কি ৯ কিলোমিটারের তো কাছাকাছি, মানে ২৯,০০০ ফুটের ওপরে আমরা, সেইখানে জেট স্ট্রিমটা যায়। এবার ওখানে হচ্ছে ওয়েদার উইন্ডো, তারপর সবসময় ওখানে তুষার ঝড় চলছে, ধস নামছে, সব কিছু ক্যালকুলেশন করে যে ১-২ দিন ভালো ওয়েদার থাকবে, ধস নাবার চান্স নেই, সেই সময় আমাদের সাবমিট করে তাড়াতাড়ি নিচে চলে আসতে হয়। ওইটা ওই ১ দিন ১.৫ দিন পাওয়া যায় ওইটুকু সময়টার মধ্যে। এবার তো আমার ক্রাউড ফান্ডিং হতে হতে সেই সময় তো চলে যাচ্ছে, আর এদিকে এজেন্সি তো মানে নানাভাবে করছে, খারাপ ব্যবহার করছে, হুমকি দিচ্ছে, বলছে যে আমি যদি পারমিশন হয়নি তো পারমিশনের জন্যই ১৫ লক্ষ টাকা জমা করতে হয়। তখন তুমি তখন স্টেট গভর্নমেন্টে যিনি মিনিস্টার ছিলেন তার কাছে তুমি আবেদন করোনি? হ্যাঁ, আবেদন তো করেছি, আমাকে তো দেয়নি। ১৮ সালে যখন মানাসলু করে এলাম তখনও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে দেখা করেছি, ওনারা বলেছেন যে তুমি সাবমিট করে এসো তারপর টাকা দিয়ে দেবো। কিন্তু সাবমিটের ওখানে তো সেটা নয়, তোমায় তো টাকা জমা দিতে হবে, তবে তুমি সাবমিট করতে পারবে। ওইটাই তো, এবার যেহেতু ওনারা আশ্বাস দিয়েছিল, আমি তো ব্যাংক লোন নিয়ে চলে গিয়েছিলাম সেই সময় মানাসলু, পুরো টাকাটা পেয়েছো পুরো? না, তারপর ফিরে এসে আবার কথা পুরো ঘুরে গেছে। আমি তখন বলেছিলাম যে একটা লিখিত দিতে, তাহলে যে টাকা দেবেন বলছে, বললো যে না লিখিত দিতে পারবো না, তুমি করে এসো আমি দিয়ে দেবো। এবার করে যখন এসে তখন আবার বলছে যে না ওটা তো যাওয়ার আগে দেওয়া হয়, যাওয়া পরে আসার পরে তো দেওয়া হয় না। মানে টাকাটা তুমি পাওইনি? না, টাকা পাইনি, এবং ওটা নিয়ে ও হাওয়া হয়ে গেছে, ওসব টাকা পকেটে ঢুকে গেছে। এবং তাছাড়াও কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। এবং আগে যারা এভারেস্ট আরোহণ করেছে বাঙালি পশ্চিমবঙ্গ থেকে, সবাই ওই কমিটিতে সব ওই একসাথেই দুর্নীতিতে যুক্ত। এই অরূপ বিশ্বাস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আরো যারা বাঙালি এভারেস্ট জয়ীরা আছে, সব ওই দুর্নীতিতে একসাথেই যুক্ত। কিন্তু সেই কমিটিতে তুমি নেই? না, ওইটাই তো, আমিও তো এভারেস্ট আরোহণ করেছি, পৃথিবীর 6টা উচ্চতম শৃঙ্গ আরোহণ করেছি, আমার যোগ্যতা সত্ত্বেও ওই কমিটিতে নেওয়া হয়নি। কারণ ওই যে আমি দুর্নীতির প্রতিবাদ করি একটু প্রথম থেকেই,
তো এই কারণে আমাকে ওই কমিটিতে নেওয়া হয়নি। তো পাওনা সেটা টাকা নিয়ে কখনো জিজ্ঞেস করনি বা জানতে চাওনি যে আমার তো যে রেকর্ডটা, সেই রেকর্ডটা তো আছে এই কমিটিতে থাকার জন্য, তাহলে হ্যাঁ। আমাকে কেন নেওয়া হলো না? আমি তো বারে বারে চিঠি দিয়েছি, তো প্রথমে তো এই কমিটিকে বারে বারে চিঠি করেছি, কোনো সমস্যারই আরো এইটুকু তো বলছি, আরো অনেক কিছু ঘটেছে। মানে তারা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা উঠে আসুক, তারাও পর্বতারোহণে ভালো ভালো অ্যাচিভমেন্ট করুক, সেটা এরা কেউ, মানে যারা এই এভারেস্ট আরোহণ করেছে তারা, ওরা কেউ চাইনি। মানে সবসময় যেন তুমি বাধা কাদের দিয়ে কথা গেছে। বলছো, একটু নাম করে বলো। মানে হচ্ছে যে এই দেবাশিস বিশ্বাস, দেবদাস নন্দী, মলয় মুখার্জি সহ অনেক আছে, দেবরাজ দত্ত, দেবব্রত মুখার্জি, অনিন্দ মুখার্জি থেকে শুরু করে প্রচুর, এই কমিটিতে যারা রয়েছেন। হ্যাঁ, উজ্জ্বল রায়, অনেক আছে। মানে এরা সব, মানে কখনোই তাদের কাছ থেকে সহযোগিতাটা পাওনি? না, সহযোগিতা তো অনেক দূরের কথা, উল্টে বাধা। এমনকি এই যে যখন আমার এই পাবলিসিটি হয়ে গেল, কিন্তু মিডিয়া তো প্রচার করেছে, এবার আমার কন্ট্যাক্ট তো নাম্বার সবার কাছে থাকে না, তখন অতটাও আমার সোশ্যাল মিডিয়াতেও সেইভাবে আমি অ্যাক্টিভ নই। তো অনেকে হয়তো আমাকে হেল্প করার জন্য, স্পন্সর করার জন্য এই সমস্ত এভারেস্ট জয়ীরা, যেমন এই দেবাশিস বিশ্বাস ইনকাম ট্যাক্স অফিসার, সেখানেও করাপশন করেছে, কিন্তু ওকে সবাই চেনে তো একটু, যেহেতু উঁচু পদেও আছে চাকরির ক্ষেত্রে, আর এভারেস্ট আরোহণ করেছে, তো ওদের একটু চেনা পরিচিতিটা বেশি ছিল। ইনকাম ট্যাক্স বলে বড় বড় কোম্পানির সাথেও যোগাযোগটা বেশি ছিল। অনেক কোম্পানি আমাকে স্পন্সর করতেছে, ওদের সাথে যোগাযোগ করেছে এই এভারেস্ট জয়ীদের সাথে, যারা আগে করেছে। কিন্তু বাই সত্যরূপ সিদ্ধান্ত, ওরও বাড়ির সব ডাক্তার, কেউ নাসায় চাকরি করে, বড় বড় ব্যাকগ্রাউন্ড আছে, প্রচুর এদের কিন্তু এরা সেটাকে চেপে দিত, আটকে দিত। মানে তোমার তারা কাছে আর নিজেরাই পৌঁছতো না? আমার কাছে পৌঁছতো না, ওদের পকেটেই ঢুকে যেত সবকিছু। তো তাহলে এই 35 লক্ষ টাকা জোগাড় করলে কিভাবে তখন? ওইটাই তো, এইবার ক্রাউড ফান্ডিং হচ্ছে। রোটারি ইন্টারন্যাশনাল কিছু দিয়েছিল, আমাদের চন্দননগরের তাপস সাহা স্যার, তারপর ওনার যে প্রেসিডেন্ট রোটারি ইন্টারন্যাশনাল শেখর মেহেতা, একজন বাঙালি ছিলেন সেই সময়, ওই জন্য সাপোর্টটা পেয়েছিলাম। তাও তো সেইটা ওই যে অভিযানের আগে তো পুরোটা আমি জমা করতে পারছি না, 35 যতটুকু পেয়েছিলাম জমা করেছি, তাইতে আমাকে যেতে দেবে না। এবার সেই কান্নাকাটি করে গেছি। এইবারে যখন কান্নাকাটি করে পারমিশন আমাকে দিয়েছে, আমি 4 নম্বর ক্যাম্প সাউথ কল, ওটা কিন্তু ডেথ জোনের ওপরে, মানে 26,000 ফুট থেকে ডেথ জোন শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা। ওপরটা পুরো ডেথ জোন হয়ে গেল। মানে ওখানে মানুষ তো ছেড়ে দাও, মানে কোনো উদ্ভিদ প্রাণী কিছুই নেই, এমনকি ভাইরাস ব্যাকটেরিয়াও ওখানে বাঁচে না, এইরকম জায়গা। ওখানে অক্সিজেন নেই, ঠান্ডা। তো সেইখানে কিন্তু আমি অক্সিজেন ছাড়া পুরো নর্মাল, সমতলের থেকে বেশি মানে স্ট্রং থাকি ওখানে, আমার কোনো সমস্যা হয় না। ওই জন্য তো আমি ওখানে থেকে অপেক্ষা করছি কখন চূড়ায় যাব, কিন্তু আমার পারমিশন আসেনি বলে যেতে পারছি না। এইবার এখন কান্নাকাটি করে দিয়েছে পারমিশনটা, তখন এবার রেড অ্যালার্ট জারি হয়েছে যে ভয়ঙ্কর তুষার ঝড় আসছে, সবাই যেন নিচে চলে যায়, পুরো রেড অ্যালার্ট। এইবার সেই সময় তো আমি যদি আবার ক্যান্সেল করে দিই, বারেবার আবার ব্যাংক লোনও তো নিয়েছি প্রচুর, মানে দলিল বন্ধক রেখে, বাড়ি বন্ধক রেখে ব্যাংক লোন নিয়েছি, বারে বারে তো লোনও পাবো না, লোন তো চলেই গেছে, আর তো দ্বিতীয়বার পাবো না। হ্যাঁ, তারপর ক্রাউড ফান্ডিংও তো বারে বারে মানুষ দিতে পারবে না, না একদম। তখন আমি দেখলাম যে সামিটে আমি যাব, ক্যান্সেল করবো না, বাকি সবাই পৃথিবীর সমস্ত পর্বতারোহীরা, সেরা সেরা পর্বতারোহীরা সব ক্যান্সেল করে নিচে পালাচ্ছে প্রাণ বাঁচাতে। আর আমি সেই সময় ওপরে যাওয়া স্টার্ট করলাম ওই তুষার ঝড়ের মানে রেড অ্যালার্টের মধ্যে। রেড অ্যালার্টের মধ্যে। এবং আজ পর্যন্ত পৃথিবীতে কেউ তুষার ঝড়ে আরোহণ স্টার্ট করেইনি। মানে যারা বললাম মারা গেছে তুষার ঝড়ে, তারা কিন্তু ওয়েদার ফোরকাস্ট দেখে ভালো ওয়েদার, পরিষ্কার আকাশে আরোহণ করেছে। নিচে নামবার সময় তুষার ঝড়, দুর্ভাগ্যবশত তুষার ঝড় এসে যায়, তাইতে একে একে সবাই মারা পড়ে। আর আমি কিন্তু অভিযান স্টার্ট করেছি জেনে শুনে যে তুষার ঝড় চলছে, তার মধ্যে আমি আরোহণ করব, এবং আরোহণ করেছি, এবং 2টো শৃঙ্গ এভারেস্ট লড়ছে উচ্চতম। এইবারে তো স্টার্ট করলে কিন্তু সে ভয়ঙ্কর তুষার ঝড়, মানে আমাকে এবং শেরপা ছাড়া, আর সবাই যেহেতু ফেরত চলে গেল, তাদের একজন শেরপা আমাদের সাথে থেকে গেল, আমরা 3 জন আরোহণ করছি শুধুমাত্র। আর ওই বিশাল এভারেস্টে আমরা তো একটা বিন্দু, ক্ষুদ্র, এত একটা বিন্দুরও বোধহয় কয়েক লক্ষ ভাগের 1 ভাগ, আমাদের তো তুলে তুলে আছাড় মেরে মেরে ফেলছে, আর পুরো তো খাড়াই তো। হ্যাঁ, এবার
যখন ফেলে দিচ্ছে আর ভসভসে বরফ, মানে কি যখন তুষারপাত বা ঝড় হয় 2-3 দিন যদি স্টেবল হয়ে যায় বরফটা, 2-3 দিন সময় পেলে বরফটা চেপে শক্ত হয়ে যায়, তখন আরোহণ করা সুবিধা। আর এইটা তো পুরো ভসভসে ওপর থেকে নিচে নামছে পাহাড়ের গা বেয়ে বেয়ে বরফটা। এবার আমরা 2 পা উঠতে যাচ্ছি তো 3 পা নেমে যাচ্ছি, বরফটা তো আমাদেরকে নিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। আমরা তো পুরো হাঁচড় পাঁচড় সেইটার সাথে লড়াই করে করে উঠছি। মানে যেমন হয় না এক্সকেলেটর, যেটা নিচে চলন্ত সিঁড়ি যদি নিচের দিকে নামে তার উল্টো গতিতে যদি তুমি উঠতে ওঠো। হবে। এদিকে আমি অক্সিজেন ছাড়া, তার উপর কি হচ্ছে ওই তুষার ঝড়টা এসে পুরো চোখ নাক মুখ পুরো খুবলে নিয়েছিল আমার চামড়া। মাস্ক থাকলে কি হয়, তার ঢাকা থাকছে অনেকটা জায়গা, আমার তো সেটা নেই, পুরো খুবলে নিয়েছিল। তারপরে ওই যে ওপর থেকে আবার ধস নামছে, কারণ খাড়াইতে তো বুঝতেই পারছো প্রচুর পরিমাণে যে বরফটা পড়ছে, ওটা তো ধস আকারে নিচে নেমে আসছে। এবার আমি যেহেতু অক্সিজেন ছাড়া উঠছি, আমি তো নাক মুখ শরীরে যত শক্তি আছে সব দিয়ে আগে শ্বাস প্রশ্বাস প্রচুর পরিমাণে নিতে হবে, কারণ শরীরে অক্সিজেনের অভাব ঘটে গেলে তো মৃত্যু তো হাত পা আস্তে আস্তে অবশ হয়ে যাবে, তোমার হাত পা ব্রেন কোনোটা কাজই আর করবে না। তো আমি তো সেই পুরো শক্তি দিয়ে নিচ্ছি, হাঁ করে যত জোরে, নাক মুখ দুটো দিয়ে পুরো ধসটা এসে আমি হাঁ করে নিচ্ছি, মুখের ভেতরে ঢুকে যাচ্ছে, নাকে চোখে পুরো বরফটা এসে ঢুকে যাচ্ছে। সেইটার সাথে স্যার ওইভাবেই লড়াই করছে। কতক্ষণ তোমাকে এটা তো মানে সন্ধ্যেবেলা থেকে সারা রাত, পরদিন সকালে সামিটে পৌঁছেছি, পুরো লড়াই করে, সারা রাত এই লড়াইটা চলেছে, সারা রাত লড়াই। পরদিন ভোরবেলা হয়েছে, দিয়ে ওই হিলারি স্টেপ বলে একটা জায়গায় পৌঁছেছি। ওইটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক একটা জায়গা, খুব কঠিন জায়গা। একটা হচ্ছে খুম্বু আইসফল, এভারেস্টের বেস ক্যাম্পের পরেই যে খুম্বু আইসফল শুরু হচ্ছে ক্লাইম্বিং, ওটাও খুব বিপদ, প্রচুর মারা যায় ওই ধস নেবে। আর একটা হচ্ছে এই হিলারি স্টেপ, ওখানে যে পাথরের দেওয়াল, ওটা পুরো কোনো খাঁজ নেই, কাঁচের আয়নায় যেমন কোনো খাঁজ থাকে না তেলা, ওটা পুরো তেলা। আর আমরা তো জুতো পরে বিশাল ভারী হয়, 2 পায়ে ক্লাইম্বিং বুট বলে, আর তার নিচে লোহার কাঁটা মানে অ্যালয় স্টিল, নানা রকম ধাতু স্টিলের সাথে মিশিয়ে খুব কঠিন লোহা কাঁটাগুলো। তো সেইটা চুঁচলো যে কাঁটাটা পায়ের সামনে দিয়ে দুটো বেরিয়ে থাকে, ওর কয়েক মিলিমিটার কিন্তু আমরা রাখতে পারি পাহাড়ে। আমরা যে এইসব পাহাড়ে ওঠাউটির গল্প বলছি, বরফের দেওয়ালে গেঁথাতে হয় খুব কঠিন, মানে ওখানে বরফটা ইস্পাতের মতো কঠিন, মানে মারছি কাঁটাটা, ওর সব ট্রেনিং নিতে হয়। তুই পাহাড়ে ওটা প্রচুর ট্রেনিং নিয়েছি ছোটবেলা থেকে, টেকনিক আছে। মারছি মানে মেতানোই যাচ্ছে না, লোহার কাঁটা এরকম স্লিপ করে যাচ্ছে, বা সেই ধাতুর মতো গিয়ে বাউন্স করে আসছে। আর পাথর দিয়ে যখন উঠি, এই সামান্য সামান্য যে ছোট ছোট খাঁজ, তাতেই ওই কাঁটাটা, ওই কয়েক মিলিমিটার কাঁটাটা ঢোকানো যায়, তার মধ্যে পুরো বডি ব্যালেন্স, ভারী ব্যাগ, সব ব্যালেন্সে। আমরা যে জ্যাকেট 5-6টা লেয়ার পরে থাকি, বডি পুরো ভারী হয়ে যাচ্ছে, জুতো ভারী, মাথায় হেলমেট ভারী, গলা ঘাট সব ব্যথা হয়ে যাচ্ছে ভারী হেলমেট নিয়ে, সব নিয়ে ব্যালেন্স। এইবার যখন ওই হিলারি স্টেপ দিয়ে যাচ্ছি, ওখানে আবার 5-6টা টাওয়ার, যেমন ওই ইলেকট্রিকের টাওয়ার বা টেলিফোন বিশাল বিশাল টাওয়ার, ওর থেকে উঁচু উঁচু পাথরের দেওয়াল। এবার সামনে যেটা দেখা যাচ্ছে, বলছি ঠিক আছে এর মাথাটায় উঠলে বোধহয় এটাই সামিট, ওইটার মাথায় উঠে দেখছি যে না, আর একটা সামনে ওর থেকেও বেশি উঁচু। আচ্ছা, সেটাই উঠছি, উঠে আবার দেখছি না আর একটা, মানে এরকম 5টা ওরকম টাওয়ার ক্রস করতে হয়েছে। আর সেইটা পাথরগুলো হচ্ছে ওইরকম কাঁচের আয়নার মতো তেল। এবার যে লোহার কাঁটাটাকে একটা কোথাও গ্রিপ করাবো, সেই রকম তো কোনো জায়গায় পাচ্ছি না, খুব সমস্যার মধ্যে দিয়ে ওই জায়গাটা। এবার এর উপর তো তুষার ঝড় চলছে, মানে ভালো ওয়েদারেই ওই জায়গাটা ক্রস করা খুব কঠিন, নামটা শুনে থাকবো, ওই জন্যই হিলারি স্টেপ ওই জায়গাটার নাম দেয়া হয়েছে। কিন্তু এইবার আমাদের তো তুষার ঝড় চলছে, এসে এমন একটা ধাক্কা মারলো, মানে আমি ওটা খুব জোর বেঁচে গেছি। ওখানে একটা ডেড বডির ওপরে গিয়ে পড়েছি, ঝুলন্ত একটা ডেড বডি ওই দেওয়াল থেকে ঝুলছে। আচ্ছা, ওখানে তো প্রচুর ডেড বডি থাকে, আমরা তো ডেড বডির পাশ দিয়ে দিয়ে আরোহণ করি, এবং ডেড বডি পচে না, মনে হবে জ্যান্ত মানুষই বসে আছে, শুয়ে আছে, এরকমই থাকে। এবার ওইটা, এবার না হলে তো মানে 19-20 হাজার ফিট একদম নিচে খাড়াই নেবে চলে গেছেন, গিয়ে তো ওইখানে গিয়ে পড়তাম, আর পাথরের ধাক্কা খেয়ে তো হাড়গোড় মাথাটাতে সব গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। কিন্তু এই ডেড বডিটার উপরে গিয়ে পড়েছি বলে বেঁচে গিয়েছিলাম। এইবার যাই হোক, তারপর তো শেরবাসের আবার হেল্প করলো, ওখান থেকে উঠলাম। এটা তুমি এই অভিযানটা শুরু করলে সন্ধ্যেবেলায় ওপরে, তারপরে পৌঁছলে কখন স্ট্রিঙ্গে গিয়ে?
তা ওই শৃঙ্গে গেলাম 8টা নাগাদ, সকাল 8টা সকাল নাগাদ 8টা, পৌঁছলাম। সারা রাত তোমরা এই হ্যাঁ, আরোহণ করেছো? ওরকমই করতে হয়। আর তুষার ঝড়ের মধ্যে এইগুলো লড়াই করছিলাম বলে আরো সময়টা বেশি লেগে যাচ্ছিল। হ্যাঁ, আর এর মধ্যে খাওয়া দাওয়া কি? খাওয়া দাওয়া তো সব আমরা বেস ক্যাম্প থেকে রান্না করে নিয়ে যাই, হুম, ওপরে গিয়ে গরম করে করে খাই। হুম, আর আমার ক্ষেত্রে আর এইখানে একটু বলে নি, ওই কারণে ওই হিলারি স্টেপ থেকে আমি একটু অক্সিজেন নিয়েছিলাম, চূড়ায় পৌঁছেছিলাম। হুম, হুম, কারণ আগে তো জীবনটা নাবাটা তো আরো কঠিন। হুম, হ্যাঁ, নাবার সময় বেশি অ্যাক্সিডেন্ট ঘটে, কিন্তু নাবার সময় চূড়ায় পৌঁছানোটা অর্ধেকেরও কম কাজ। নামবার সময় বেশি মানুষ মারা যায়। নাবার অভিজ্ঞতাটা বলো, যখন নামলে ওখানে গিয়ে কতক্ষণ ছিলে? ওখানে তো 5-10 মিনিট, যেটুকু কোনো রকমের পতাকা টতাকা বার করে ছবি তোলা যায়, সেও তো চূড়া থেকে তো আমাদের উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এইরকম অবস্থা। আচ্ছা, এবং শেরপা স্যারের বিশাল অভিজ্ঞতার জন্য, এবং এই 22-এর যে যিনি ছিলেন দাওয়া স্যার, ভীষণ ভালো মানুষ ছিলেন। এবং এই তুষার ঝড়ে কিন্তু ছেড়েও যায়নি আমাকে, অনেকেই ছেড়ে চলে যায়। আমার সাথেও ঘটেছে এরকম, 2019-এ উনকে ঘুষি মেরেছিল, ধাক্কা মেরে ফেলেছিল তোমাকে? হ্যাঁ, মাকালুতে ছেড়ে চলে গিয়েছিল। ওই যে শেরপা ছিল, একটু অসৎ প্রকৃতির ছিল, বা এজেন্সি বা এখান থেকেই মানে লবি করে পলিটিক্স করে আটকানোর চেষ্টা হয়েছিল এখান থেকে আমাদেরকে। বলতে? এই যে যা বাঙালি যারা এভারেস্ট জয়ীরা, বললাম যে চায় না আর নতুন প্রজন্মের কেউ সামিট করুক, তারাই। মানে এই সমস্যাগুলোর মধ্যে দিয়েও যেতে হয়েছে তোমাকে? হ্যাঁ, এমন কোনো মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে, এই তোমার যখন এভারেস্টে সন্ধ্যাবেলা যখন শুরু করলে, সকালে পৌঁছলে, এর মধ্যে যে না আর আমি পারছি না, এবারে আমি চলে যাই, এরকম কোনো মুহূর্ত এসেছিল? এইরকম একদম আমার মনে হয়নি। কারণটা হচ্ছে যে আমি প্রচুর স্ট্রং থাকি পাহাড়ে দিয়ে, বলছি না সমতলের থেকে ওখানে স্ট্রং থাকি। তার একটা কারণ হচ্ছে এই খাওয়া দাওয়া। মানে অন্যরা ওখানে মানে পাহাড়ে যারা বেড়াতে গেছে তারাও তো জানে যে একটু উচ্চতায় গেলেই যেমন মাথা ঘোরা ঘোরা ভাব, গা বমি বমি, যেন জল খেতেও ইচ্ছা করছেন, এরকম একটা হয় তো। আর আমার আবার পুরোপুরি উল্টো হয়, মানে কিরকম? যত পাহাড়ে উঠি তত আমার আবার খিদে পায়, এবং ভালো ভালো জিনিস, বিরিয়ানি খাবো, চিকেন রোস্ট খাবো, এরাও ইচ্ছে হতে থাকে। Okay, আমার তো মানে ওইসব বমি ভাব বা কোনো ওইসব সমতলে আমার হয়, যে কারণে আচ্ছা, পাহাড়ে ওটা শেয়াররাও ওই জন্যই বলতো। তোমার নাম পর্বতকন্যা, ওখানেই তুমি ভালো থাকো আর কি। হ্যাঁ, ডিপ্রেশনও আমার সমতলে বিশাল ডিপ্রেশনের সমস্যা, ওখানে তো কোনো কিছু বুঝিই না ডিপ্রেশন কাকে বলে, হাওয়া হয়ে তাহলে যায়। খাওয়া দাওয়া কি করেছিলে? রান্না তো করে নিয়েছিলে বেস ওই ক্যাম্প থেকে? বেস ক্যাম্প থেকে রান্না করে নিয়ে যে, ঠান্ডা তো ওখানে, মানে আমরা তো ডিপ ফ্রিজার থেকেও ডিপ ফ্রিজ মানে হ্যাঁ, থাকি একদম। আমরা হুম, তার হুম, ভেতর, -50-60 ডিগ্রি সেন্টিগ্রেড, হুম, এমনি হুম। নর্মাল। তুষার ঝড় এলে তার কথাই নেই, কথা যত হাওয়ার বেগ বাড়বে তত মাইনাসে আরো যেতে নিচে থাকবে। চলে যাবে। তাহলে তখন গরম পড়বে কোথায়? আমরা তো বরফ গলিয়ে জল করে খাই, আর হুম। ছোট ছোট বিউটেন গ্যাস, এমন ছোট ছোট গ্যাস হয়, হুম। প্রচুর গ্যাস আমাদের বয়ে বয়ে নিয়ে যেতে হয়। তারপর ছোট ছোট স্টোভ, হ্যাঁ, সবকিছু। আর বরফ, ওই বরফের দেওয়াল থেকে বরফের চাই কেটে কেটে ওইগুলো গলিয়ে গলিয়ে জল করে খাই। হুম। তো ওর মধ্যেই খাবার গরম করে খাই। আর আমি মানে ওখানে তো বিরিয়ানি আর এই চিকেন রোস্ট পাওনি, তাহলে ওখানে কি কি না, নিচে তাহলে? থেকে তো বিরিয়ানি বিরিয়ানি chicken নিয়ে roast গেছি? গেছি। ও। বাবা, ওইসব না নিয়ে গেলে আমার হবেই না, মারা পড়, মানে আমার অক্সিজেনের দরকার নেই, বিরিয়ানিটা দরকার। বিরিয়ানি চিকেন রোস্ট আমার দরকার। চিকেন প্রচুর খাই আমি। ওকে, বাহ, আর ভালো এটা। ইয়াক মিট, ইয়াক হুম, মিট, আচ্ছা, এগুলো খাওয়া দাওয়াটা করেছো। হ্যাঁ, কিন্তু এই যে ধরো এত একটা তোমাকে সঙ্গে তোমার দুজন শেরপা ছিলেন, কারণ অন্য এক হ্যাঁ, টিমের একজন শেরপা হ্যাঁ, তোমার সঙ্গে যোগ দিয়েছিলেন, এবং তোমরা তিনজনে পুরো সারা হ্যাঁ, রাত পৌঁছে গেলে। হ্যাঁ, এইবারে ওখান থেকে নামা, যেটা তুমি বলছো আরো হ্যাঁ, টাফ, সেটা কি হ্যাঁ। করে হলো? নামবার সময় শেরপা স্যার কিছুই দেখতে পাচ্ছি না, নিজেদের হাত পাটাই দেখতে পাচ্ছি না, তো কোথায় পা রাখছি কি করে বুঝবো? আর ওটা তো খারাপ পুরো। পুরো খাড়াই। হ্যাঁ। যদি অ্যাকচুয়াল এদিক ওদিক হয়ে যায় ডিরেকশন, তাহলে আর আমরা আর পৌঁছবো না, কোথায় চলে যাব, বা খাদে পড়ে যাব, ফাটলে পড়ে যাব। কিন্তু শেরপা স্যার তার মধ্যেও আন্দাজে আন্দাজে, শেরপা আসলে অনেকবার ক্লাইম করে তো, সেই আন্দাজে আন্দাজে কিভাবে কিছুই দেখতে পাচ্ছি না। তারপর কি, আমাদের পায়ের ছাপ তো বরফে চাপা পড়ে গেছে, কন্টিনিউ তো তুষার ঝড় চলছে, হুম, যেখানে দড়ি লাগিয়েছিলাম দড়ি তো সব বরফের নিচে চাপা পড়ে গেছে, হুম, কোন দিকে যাব তো বুঝতেই পাচ্ছি না। হুম। অথচ শেরপা স্যার ঠিক আন্দাজে আন্দাজে মানে চলতে থাকলো, আমিও পেছন পেছন চলতে থাকলাম, দিয়ে 4 নম্বর ক্যাম্পে নামলাম। এবার তখন আমার তুষার অন্ধত্ব হয়ে গেছে, শেরপা স্যারেরও তুষার অন্ধত্ব হয়েছিল। মানে কিছু দেখতে পাচ্ছ না? না, স্নো ব্লাইন্ডনেস বলে ওটাকে। হুম। মানে কি হয়েছে, তুষার ঝড় যখন চলে সানগ্লাসের ওপরে তো ওটা পুরো ভরে যাচ্ছে, হুম। এইবার বারবার পরিষ্কার করতে হচ্ছে। এবার আমরা তো খাড়াই দিয়ে নামছি,
এবার সব সময় তো হাতটা ফ্রি থাকছে না, হাতটা তো কাজে লাগাতে হচ্ছে পাহাড়ে নামবার সময়। এবার একটু দেরি হয়ে গেলে তো কংক্রিটের মতো এত জমে যায় ঠান্ডায়, আর পরিষ্কার করাই যাচ্ছে না, মানে আঁচড় কাটাই যাচ্ছে না ওটার মধ্যে। হুম, তখন সানগ্লাসটা খুলেছিলাম বাধ্য হয়ে, কারণ কিছু তো দেখতে পাচ্ছি না সানগ্লাসটা পরে। এবার খুলে নেবেছি, কিন্তু ইয়ের কাছে, ক্যাম্পের কাছাকাছি চলে এসেছিলাম, ওই জন্য ভাগ্য ভালো ছিল, বেঁচে গেছি। দিয়ে এবার তাঁবুতে পৌঁছেছি জাস্ট তখন চোখে এবার প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। তুষারন্ধত্বতে প্রচন্ড যন্ত্রণা হয় চোখে, আর চোখে কিছু সব সাদা সাদা দেখছি, মানে এই যে জোরালো আলোর দিকে যদি দেখে বা সূর্যের মধ্যে যেমন কিছুই দেখতে পাবেন, সব সাদা ওই রকম। হুম। হ্যাঁ, হয়ে যায়। দিয়ে চোখ পুরো বন্ধ করে রেখে দিতে হয়, ওই 12 ঘন্টা মতো পুরো চোখ বন্ধ করে, তাঁবুতে পৌঁছে চোখ বন্ধ করে রেখেছিলাম, তাইতে একটু ঠিক হলো। দিয়ে আবার লড়ছে চতুর্থ উচ্চতমতে গেছি, কিন্তু ওই যে মানে শরীরে- 12 ঘন্টা রেস্ট নিয়ে আবার তুমি চড়েছো? হ্যাঁ, আমি সাথে সাথেই যেতাম, কিন্তু এই চোখে দেখতে পাচ্ছিলাম না, চোখে যন্ত্রণা বলে যেতে পারলাম না, একটু চোখটা তো খুলতে হবে। কিন্তু এই যে চোখ বন্ধ করে রেখেছি, কিন্তু খেয়ে যাচ্ছি কন্টিনিউ, এটা খাওয়া থামাই না। ওই জন্য আমার কোনোদিন দুর্বলতা বা ওই যে আর পাচ্ছি না, তুষার ঝড়ের সাথে লড়াই করতে পারছি না, এইসব এটা ব্যাপারটা আমার কখনো হয়নি। আসেনি। আচ্ছা, হিমালয়ের সব থেকে সুন্দর সানরাইজ বা ভালো হুম। লাগার মুহূর্ত তোমার কোনটা ওই পুরো তোমার এই আরোহণে? সানরাইজ তো প্রতিটা অভিযানেই দেখি, মানে তো স্বর্গের মতো। হ্যাঁ, আর ওখানে তো মানে কি বলবো, আমরা তো ওই বলছি না মেঘের ওপরে থাকি, আর চারিদিক সাদা সাদা, শুধু সাদা বলে না, ওটা ক্রিস্টাল, ওখানে বরফটা হয়ে যায় ক্রিস্টাল, সূর্যের আলো একদম যেন ছিটকে বেরোয়। এবং আমরা তো আবার ওপরে, পৃথিবীটা যে গোল, দিগন্তটা যে একটু রাউন্ড শেপে, সেটা ওই পাহাড়ের ওপর সেটাও থেকে দেখতে একটু পাচ্ছ, বোঝা সেটা যাচ্ছে। ফিল করতে পাচ্ছ। হ্যাঁ। এবং সূর্যটা নিচে থেকে উঠছে, আমরা তো ওপরে, দিগন্ত নিচে, দিগন্ত রেখা নিচে থেকে সূর্য উঠছে, সানরাইজ হচ্ছে। বাহ, এবং আমরা যে দূর থেকে দেখি না কাঞ্চনজঙ্ঘা বা এই যে পাহাড়ে সানরাইজ দেখে, দেখবে চূড়াটা প্রথমে লাল একদম, হ্যাঁ, যেন সেই যে ইয়েগুলো আছে আর কি, তারপরে যখন রত্ন সূর্যের আলোটা পড়ে পুরো চকচকে, পুরো চকচকে হয়। হ্যাঁ, একদম ক্রিস্টাল এইবার ক্লিয়ার। ধরো সেই চূড়াটা ওই যে লাল হয়ে যাচ্ছে, আমরা তো আবার তখন ওইখানটাতেই উপস্থিত আছি, মানে চারিদিকটা যেন একটা লাল বলয়ের মধ্যে আমরা আছি, এইরকম হয়ে যায় চারিদিকটা। এখনো পর্যন্ত কতগুলো শৃঙ্গ জয় করেছো, কতগুলো শৃঙ্গে পৌঁছেছো? আমরা তো আমি 6টা উচ্চতম শৃঙ্গে পৌঁছেছি, এভারেস্ট সহ 6টা পৃথিবীর উচ্চতম পৌঁছেছো। শৃঙ্গ। এই যে এতগুলো শৃঙ্গ তুমি গেছো, হ্যাঁ। এবং তার যাওয়ার প্রত্যেকটার আলাদা আলাদা গল্প রয়েছে, প্রত্যেকটার আলাদা আলাদা তোমার কাহিনী রয়েছে, কিন্তু এটাতে একটা বড় খরচ। হুম। এই খরচটা তাহলে সামলাও কি করে, বা কি করে সামলাচ্ছ, কি করে সামলেছো? ওইটা তো খুবই কঠিন কাজ, আমার তো প্রচুর ব্যাংক লোনও হয়ে আছে, এই যে আমি প্রাইমারি স্কুল টিচারে চাকরি করি, তো ওই স্যালারি থেকেও আমি লোন নিয়েছি, তাইতে আমার স্যালারিও সমস্ত কেটে চলে যায়। তারপর নানা জায়গা থেকেই লোন নিয়েছি, আর কিছু কিছু ওই ক্রাউড ফান্ডিং হয়েছে, আর কিছু কিছু বললাম ওই আমি 9টা কিন্তু উচ্চতম শৃঙ্গ অভিযান করেছি, 9খানা, প্রতিটাই এইরকম খরচা, তার মধ্যে 6টা আরোহণ করেছি, কিন্তু টাকাগুলো তো খরচ হয়েছেই। হ্যাঁ, তো ধরো এই যে ক্রাউড ফান্ডিং করেছো, সেখান থেকে একটা এসছে, কিছু ভালো মানুষজন রয়েছেন, তারা তোমাকে সাহায্য হ্যাঁ। করেছেন, তোমার লোন রয়েছে, বিগত সরকারের কাছে তুমি অ্যাপ্লাই করেছিলে, সেখান হ্যাঁ। থেকে কি কখনো কিছু পেয়েছো না কিচ্ছু পাওনি? না, আমি কিচ্ছুই পাইনি, মানে সরকারি নিয়ম অনুযায়ী এভারেস্ট বা যে কোনো 8000 মিটারের শৃঙ্গ আরোহণ করলে যে টাকাটা পাওয়ার কথা, 7.5 লক্ষ টাকা, কোনো কিছুই আমাকে ওগুলো দেয়নি। তো যখন অ্যাপ্লাই করেছো তখন তারা কি বলেছেন? তারা তো ওরকম ওই প্রথমে তো ওই বললো যাওয়ার আগে দেবে, ফিরে বলছে যে না, যাওয়ার আগে পরে দেওয়া হয় না, আগে দেওয়া হয় বলে পাচ্ছেন। কিন্তু আমি বারে বারে তখন জমা করেছি, ডকুমেন্ট জমা করেছি, এইবার নানা রকম ধরো অজুহাত দেয়। আমি ওখানে যখন আমি নেপালে অভিযানে যাব বা যে কোনো পর্বত অভিযানে ইন্স্যুরেন্স করতেই হয়, ইন্স্যুরেন্স ছাড়া তো যেতে দেবে না। এবার এইগুলো তো ধরো ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে তো ইন্স্যুরেন্স হয়, যেমন গ্লোবাল রেস্কিউ আমার যেখানে ইন্স্যুরেন্স ছিল, এইবার তাদের সাথে তো ইমেলে কথা হয়, কোনো এজেন্ট তো নেই আমাদের এখানে, যেমন নিজের দেশে বা এই জায়গায় একটা মানুষ এজেন্ট হিসেবে সরাসরি তার সাথে কথা হচ্ছে, ওখানে তেমন না, ইমেলে যেটুকু কথা হয়েছে, টাকা পেমেন্ট করে দিয়েছি অ্যাকাউন্টে, আর আমাকে একটা মেম্বারশিপ নাম্বার আমাকে পাঠিয়ে দিয়েছে, সবকিছু যা যা করতে হয় সেইগুলো দিয়ে দিয়েছে। এবার আমাকে বলছে যে ইন্স্যুরেন্স যেখান থেকে করেছো সেই এজেন্টের ফোন নাম্বার দাও। এবার আর এজেন্ট ওখানে তো নেই, এজেন্টের ফোন নাম্বার কিছু হয়ই না,
আমার তো মেম্বারশিপ নাম্বারটা আছে, আর যেটা তুমি তো আমার মেইলও হয়েছে। দেখিয়েছিলে নিশ্চয়ই যে এই Mail ও, মেইলে হ্যাঁ। কথা হয়েছে। হ্যাঁ, মেলের স্ক্রিনশট নিয়ে প্রিন্ট নিয়ে জমা করেছি। মানে তুমি ওইটা কি যে বলছি, পার্সোনালি বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার সঙ্গে দেখা করেছিলে বা ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালীঘাটে গিয়ে দেখা করেছি, বহুবার চিঠি দিয়েছি। তারপর কমিটিতে, এই কমিটির যে অফিসে চিঠি দিয়ে দিয়ে যখন কোনো কাজ হচ্ছে না, তখন মন্ত্রীদেরও চিঠি দিয়ে জানালাম যে এরকম এরকম হচ্ছে, মন্ত্রী অরূপ বিশ্বাসকেও জানালাম। তারপরে আমি নিজে গিয়ে দেখা করে বলতে গেছি, আমাকে তখন মানে ইয়ে করে, ওর যে বডিগার্ড পুলিশ সব থাকে তাদেরকে দিয়ে আমাকে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে বের করে দিচ্ছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে মন্ত্রীদের কাছে গেলে হয়তো সমস্যার সমাধানটা হবে, তখন গিয়ে বুঝলাম যে এরা নিজেরাও জড়িত আছে। এবং যখন নিউ সেক্রেটারিয়েট ইয়েতে গেছি, বিল্ডিংয়ে বা নবান্নে গেছি, সেখানকার স্টাফরা খুব মানে আপ্যায়ন করছে, চা খাওয়াচ্ছে, প্রশংসা করছে, সব করছে। বা ওর যে বডিগার্ড পুলিশ বাইরে দাঁড়িয়ে ছিল তারাও আমার খুব প্রশংসা করছে, গল্প করছে। এবার ও যখন ঘর থেকে বেরিয়েছে, তাদেরকেই আবার নির্দেশ দিচ্ছে যে আমাকে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে বের করে দিতে। এই রকম তখন তো আমি ব্যাপারটা বুঝলাম, কিন্তু কিছু করার তো সেইভাবে আমার ছিল না। এবং পরে আরো বুঝলাম, এই যে বারবার আমার থেকে এই যে ইন্স্যুরেন্সের এজেন্টের ফোন নাম্বার চাইছিল না, একটা ঘটনা ঘটলো 2018-তে। এই যে রাজ্য সরকার থেকে কিন্তু এই ভারতের তো অনেক হিমালয় আছে, তার আগে আমি ভারতেরও অনেক হিমালয়তে আরোহণ করেছি। একবারেই উচ্চতম শৃঙ্গগুলোতে যাওয়া যায় না, ধাপে ধাপে যেতে হয়। বিভিন্ন সরকারি, কেন্দ্রীয় সরকারেরও হয়, রাজ্য সরকারেরও হয়। তো রাজ্য সরকার থেকে সিলেকশন হয়, সারা রাজ্য থেকে 10 জন ছেলে বা 10 জন মেয়ে সিলেক্ট করে অভিযান করে। তো 2018 সালে ওরা 10 জন ছেলেকে সিলেক্ট করেছিল অভিযানের জন্য। এবার শ্রীকৈলাস অভিযান, এবার 10 জন ছেলে যে গেল, 5 জন ছেলের ফার্স্ট বাইট হয়ে গিয়ে পুরো হাতের একদম যে হাতের তালু সেইখানের আঙুল থেকে পুরো আঙুল কেটে বাদ ফার্স্ট বাইটে। মানে দুটো হাতে 5-5টা 10টা আঙুল কেটে বাদ, দুটো পায়েরও 5-5-10 সমস্ত আঙুল কেটে বাদ হয়ে গেল। কারণ ওদের অভিযোগ হচ্ছে যে এই কমিটি থেকে যে ইকুইপমেন্ট গুলো দেওয়া হয়েছিল সেগুলো একদম নিম্নমানের ছিল। সেটা কোন কমিটি? এই যে যারা এভারেস্ট জয়ী, আরো যাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গের যে রাজ্য পর্বতারোহণের যে কমিটি তৈরি করেছে তারা, যেখানে এরকম পর্বত আরোহণে গেলে নিয়ম হচ্ছে ইকুইপমেন্ট সমস্ত, ওরা তো অভিজ্ঞ সিনিয়র এভারেস্ট আরোহণ করেছে, তো তাদের তো উচিত ইকুইপমেন্ট চেক করে দেওয়া, যে ছেলে বা মেয়েরা যারা অভিযানে যাচ্ছে তারা সঠিক ইকুইপমেন্ট নিয়েছে কিনা, ওই অভিযানের জন্য যেটা দরকার নিয়েছে কিনা। উল্টে নিজেরাই এমন ইকুইপমেন্ট দিয়েছে যে ওদের ওই ফার্স্ট বাইট হয়ে গেল ঠান্ডাতে। এবং তারাও তো কম বয়সী সব ছেলে, 5 জন, 10 জনের মধ্যে 5 জন ওপরে গিয়েছিল, 5 জন নিচে থেকে গিয়েছিল। ওই 5 জনেরই ফার্স্ট বাইটে সব হাত পায়ের আঙুল চলে গেল। তাহলে ওদের সারা জীবনটা পড়ে রয়েছে, এবং বয়স্ক বাবা মা সবই জীবনটা গেল। এবং ওদের ইন্স্যুরেন্স এই কমিটি থেকে করে দিয়েছিল, ঠিক আছে, কাগজপত্র ছেলেগুলোর হাতে কিছু দেয়নি। এই কমিটির এরাই সব ইন্স্যুরেন্স কাকে দিয়ে করাবে সব ঠিক করেছে, কাগজপত্র সব নিজেদের কাছে রেখে দিয়েছিল। এবং পরে এই অ্যাক্সিডেন্ট ঘটবার পরেও কিন্তু ওদের প্রাপ্য ইন্স্যুরেন্সের টাকাগুলো একটা টাকাও পায়নি, সেখানেও নানা রকম অজুহাত দিয়েছে। কিন্তু ওরা তো নিজেরাই ইন্স্যুরেন্সটা করে দিয়েছিল, ওরা তো সব নিয়ম জানে। আচ্ছা, সেই সময় এই সমস্ত বিষয় নিয়ে যারা ভুক্তভোগী বা তুমি যখন জানতে পারলে, তুমি তখন অভিযোগ জানিয়েছিলে কোথাও? হ্যাঁ, অভিযোগ তো জানিয়েছি বারে চিঠি, এবং ওরাও তো অভিযোগ জানিয়েছে, তার কোনো সুরাহা হয়নি? তার কোনো সুরাহা হয়নি। এবং সেই সব ওই বিবাদী বাগে যুব কল্যাণ দপ্তর, ওখানে তো অফিস ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট, যেটা পর্বতারোহণের যে কমিটির অফিস, সেইখানে আগুন লেগে গেল, দিয়ে এই সমস্ত নথিপত্র সব পুড়ে ছাই হয়ে গেল, দিয়ে কেউই আর কোনো বিচার পেল না। এবং ওই ছেলেগুলো এই যে চিকিৎসা, এই যে ফার্স্ট বাইট হলো, পাহাড় থেকে নেমে এসে যে অপারেশন হলো, অ্যাম্পুট করে সব বাদ দিতে হলো হসপিটালে, ওষুধপত্র কোনো একটা পয়সাও কিছু ওরা পায়নি। তার মানে এই যে ধরো, তাহলে এটা তো দুর্নীতি চলছিল এতদিন ধরে, এই দুর্নীতির শিকার তুমি এবং তোমার মতন অনেকেই। আরো ঘটনা বলছি, আরো ঘটনা তো শুনবো। এই যে ধরো এখন নতুন সরকার পরিবর্তন হয়েছে, তোমরা কি আবারও ওই ঘটনাগুলো জানাবে, নাকি নতুন সরকারের কাছে তোমরা কি আশা করছো, কিভাবে আবেদন করবে এই সমস্ত বিষয়টা নিয়ে আগামী দিনে, যাতে তোমরা খুব সুষ্ঠুভাবে পর্বতারোহণ করতে পারো, এর জন্য কি ধরনের আবেদন করবে?
এই নতুন সরকারের কাছে তো আশা করে আছি যে এই দুর্নীতিগুলোর সমস্ত বিচার হবে এবং ওনারা আবার সঠিকভাবে যোগ্যতা অনুযায়ী যেগুলো করার করবেন কাজগুলো। এইবারে আমি তো অলরেডি জানিয়েছি চিঠি, নিশীথ প্রামাণিক স্যার তো প্রথমে ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন, হ্যাঁ হয়েছিলেন, এখন আবার ইন্দ্রনীল খাঁ হয়েছেন। হ্যাঁ। তো কথা হয়েছে, আমি দেখা করতেও যাব ওনার সাথে, কিছু আচ্ছা। সাংবাদিক ওনারা কথা এবং আরো ভালো কিছু মানুষ ওনারা যোগাযোগ করিয়েছেন, ওনাকেও আবার চিঠি দেবো, আবার সব জানাবো। অলরেডি আমি যেটা নিশীথ প্রামাণিক স্যারের জন্য চিঠিটা করেছিলাম ওটা বিভিন্ন মানে সংবাদপত্রতে ছেপেও বেরিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও দেখানো সমস্ত বেরিয়েছে খবরগুলো, পুরো চিঠিটাই ওরা বের করেছে, সবাই জানতে পেরেছে, ভাইরালও হয়েছে। আবার আমি ইন্দ্রনীল খাঁ স্যারকেও সবকিছু জানাবো, সব জানাবে এবং আবেদন করবে। আচ্ছা, তোমার অন্য গল্পগুলো শুনবো। এই যে ধরো এতগুলো পর্বত শৃঙ্গে তুমি গেছো, শারীরিক ক্ষতি তো নিশ্চয়ই হয়েছে। কি কি শারীরিক ক্ষতি সাধারণত হয় এরকম পর্বতারোহীদের? ধরো কিছু কিছু যাদের ফ্রস্ট বাইটে হাত পায়ের আঙুল বাদ গেছে, সেটা তো একটা ম্যাসিভ কিছু বলে, এমনি তো শারীরিক ক্ষতি প্রচুর হয়। হ্যাঁ, কারণ ওই রকম ঠান্ডায় ধরো বুকে সর্দি জমে গেল, নিউমোনিয়া টাইপের, বা এই যে প্রচন্ড দুর্বলতা, কারণ পাহাড়ে তো সবকিছু শুষে নিয়ে নেয় একদম। যেমন অন্যান্য খেলা ধরো ক্রিকেট, ফুটবল, আরো যা খেলা আছে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার হয়, আর পর্বতারোহণ তো 1.5 মাস 2 মাস ধরে চলছে, ওই রকম ঠান্ডা, আর ওখানে তো ওভার এক্সস্টশন বলে। হ্যাঁ, এমনি খেলায় হচ্ছে পরিশ্রম বা এক্সস্টশন যেটা বলে, আর পর্বতারোহণে অতিরিক্ত পরিশ্রম, এক্সস্টশন, ওভার এক্সস্টশন, এবং সেইখানে রিকভারি হচ্ছে না, তখন খেতে পাচ্ছে না, নিউট্রিশন যাচ্ছে না, কোনো রিকভারি নেই, যে কারণে অনেকে ব্রেন ড্যামেজ হয়ে যায়, ব্রেনের নার্ভ ড্যামেজ হয়ে যায়। এবার সেইগুলো তো চিকিৎসা দরকার, রিকভারি করার জন্য অনেক নিউট্রিশন খেতে হবে। তো সেই প্রত্যেকটা অভিযানের পরে এখানে এসে তোমরা যারা যেতে তারপরে ফিরে আসতে যারা, তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এরকম কোনো চিকিৎসা পরিষেবার ব্যবস্থা ছিল না? কোনো চিকিৎসাও নেই, সবকিছু নিজেদের খরচাতেই করতে হয়। ওইটাই তো একটা ব্যাপার, এত যে তারপর এই যে লাইভ রিস্ক, জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া, এত কঠিন পর্বত অভিযান, তারপরেও কোনো চিকিৎসা, খাওয়া দাওয়া, সেগুলোরও কোনো সাপোর্ট নেই, পুরোটাই নিজেকে পুরোটাই নিজের। এবং একটা যেটা একটু তাও যেটা ছিল যে সরকারি অভিযানগুলো অন্তত হতো ভারতীয় হিমালয়েতে, কিন্তু এই দুর্নীতির কমিটি 2018 পর থেকে কোনো সরকারি অভিযানই হয়নি। সরকারি অভিযানে কি হয়, সরকার থেকে দেয় অভিযানের খরচা, খাওয়া দাওয়া। আগের সরকার যেটা ছিল বামফ্রন্টের আমলে কিন্তু হয়েছে, বাট সেই সময় যারা এভারেস্ট আরোহণ করেছে 5 লক্ষ টাকা করে, তারা কিন্তু পেয়েছে এভারেস্ট আরোহীরা। ওইখানে 5 লক্ষ টাকা পেয়েও আবার তৃণমূল সরকারের আমলে পুরো কোটি কোটি টাকার দুর্নীতি করে রেখেছে। এবং এইটা তো শুধু বলে, আরো কি হয়েছে, আরো কিছু বাঙালি শুনবে যে এভারেস্ট আরোহণে মারা গেছেন, পুলিশ অফিসার গৌতম ঘোষ, হ্যাঁ, তারপরে পরেশ নাথ, সুভাষ পাল, তারপরে ধৌলাগিরিতে রাজীব ভট্টাচার্য, কাঞ্চনজঙ্ঘাতে বিপ্লব বৈদ্য, কুন্তল কাঁড়ার, কাঞ্চনজঙ্ঘায় ছন্দা গায়েন, হ্যাঁ, এইরকম আরো অনেক বাঙালি যে মারা গেছে বা নিখোঁজ হয়েছেন, তাদের বডি খোঁজার জন্য আরটিআই করা হয়েছিল। দেখা যাচ্ছে যে রাজ্য সরকার এক একজনের জন্য 2 কোটি টাকা করে স্যাংশন দিয়েছে, আরটিআই এ দেখা যাচ্ছে। অথচ নেপালের এজেন্সির অভিযোগ, তারা কিন্তু কাজটা করার পরেও পেমেন্ট পায়নি। এবং এই টাকাটা কাকে দিয়েছে? নেপালের এজেন্সিকে? এরা তো বলছে যে 2 কোটি টাকা করে দিয়েছে, দেখাচ্ছে আরটিআই এ, কিন্তু ওরা বলছে যে পায়নি। এবং এই যে যারা মারা গেছে তাদেরও পরিবারের অনেক অভিযোগ এই কমিটির বিরুদ্ধে এবং এই রাজ্য সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, তারা ওই দেবাশিস ঘোষ, গৌতম ঘোষ যে পুলিশ অফিসার, তার দাদার নাম দেবাশিস ঘোষ, এবং আরো অনেকে, তাদের পরিবারের সব মানুষজন, সবাইকার অভিযোগ আছে এদের বিরুদ্ধে। কিন্তু অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। আর এই 2 কোটি টাকা প্রত্যেকের জন্য যে ধার্য করা হয়েছিল, সেই টাকাটাও কোথাও গেল, সেটাও কেউ জানে না। তার মানে ভেতরে এত দুর্নীতি দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু কেউ, মানে যদি কেউ প্রতিবাদ জানায়, তারও কোনো ফল আসেনি, তার ফলও না। এবং তার সাথে আরো কত কি ঘটে যেতে পারে। আমাকে যেমন ওই কারণে কোনো মঞ্চ দেওয়া হতো না, পর্বতারোহণের যে সমস্ত বড় বড় প্রোগ্রাম হতো বা কোনো জায়গাতে আমাকে আমন্ত্রণ জানানো হতো না, কমিটিতে তো নেয়নি, আমাকে কোথাও আমন্ত্রণও জানাতো না বা স্টেজেও তুলতো না, বা আমার কাছে যা ছবি ভিডিও আছে সেগুলো দেখিয়ে যে
প্রেজেন্টেশন দেখাবো, সেই সুযোগও আমাকে দেয়া হতো না। মানে কোথাও ভয় পেতো তুমি সত্যি কথাটা বলে হ্যাঁ দেবে? হ্যাঁ একদমই। এবং নতুন প্রজন্মকেও তো পুরো ওরা ঘোল খাইয়ে এতদিন চালাচ্ছিল। এই যে আমার প্রজন্মের আর কাউকে দেখতে পাচ্ছ, কোনো ছেলে মেয়ে উঠতে পারেনি। এবং ওই যে 10টা ছেলেকে সিলেক্ট হয়েছিল, তার মানে কি ওদের মধ্যে কিছু দক্ষতা তো ছিল, রাজ্যের মধ্যে ওরাই সেরা পর্বতারোহী হতে পারতো। কিন্তু ওদের ভবিষ্যৎটা তো আগেই পুরীতেই নষ্ট করে দিল, যাতে তারা না আর বড় হতে পারে, ওদেরকে যাতে না ছাড়িয়ে যেতে পারে। তো এইভাবে নতুন প্রজন্মটাকে পুরো শেষ করে এটা তো দিয়েছে। রাজ্যেরই বদনাম। রাজ্যেরই বদনাম, ওদের তো রাজ্যোদ্দেশের প্রতি কোনো ভালোবাসা নেই, আমি তো সেইটাই দেখলাম। এবং এইগুলো আমি বলতাম বলে আমাকে কোনো মঞ্চ দেওয়া হয়নি। কোনো বড় প্রোগ্রামে যদি আমার কোনো বড় মানুষের সাথে যোগাযোগ হয়ে যায়, ওই জন্য তাদের সংস্পর্শেই আমাকে আসতে দেওয়া হতো না। এবং যতজন এভারেস্ট আরোহণ করেছে সবাই একসাথে এইগুলোর মধ্যে যুক্ত আছে। সেই জন্য তো আমি বলছি, শুধু এই তৃণমূল সরকারের তো দুর্নীতির তদন্ত করতেই হবে, তার সাথে এই কমিটিতে যারা যারা ছিল এভারেস্ট জয়ী প্রত্যেকের, এবং তারা যে সংগঠনে যুক্ত, বিভিন্নবার এনজিও ট্রাস্ট সব খুলে রেখেছে, খুলে খুলে কোটি কোটি টাকা সেখানে নিয়েছে, সমস্ত এইগুলোর তদন্ত করতে হবে। যত রকম সংগঠন এনজিওর সাথে এরা যুক্ত আছে। তুমি তোমার চিঠিতে এই বিষয়গুলো মেনশন করেছো? হ্যাঁ, এইগুলোও আমি সমস্ত মেনশন করেছি, আবার ইন্দ্রনীল খাঁ স্যারকেও করবো। একদম। আচ্ছা, পৃথিবীর সব থেকে আরেকটা বিপজ্জনক পর্বতশৃঙ্গ হলো মাউন্ট অন্নপূর্ণা। সেখানে তোমার কি কি বিপদে পড়তে হয়েছিল? অন্নপূর্ণা তো ডেডলিয়েস্ট পিক বলে, মৃত্যুর হার সবচেয়ে বেশি। আর ওইখানে হচ্ছে ঝুলন্ত গ্লেসিয়ার, মানে হ্যাঙ্গিং গ্লেসিয়ার, ঝুলছে বরফের দেওয়ালগুলো। এভারেস্টেও আছে, সবেতেই আছে, কিন্তু অন্নপূর্ণা তো অনেক অনেক বেশি। এবং সেই ঝুলন্ত গ্লেসিয়ার পাশ দিয়ে দিয়ে আরম্ভ করতে হয়, এবং ওগুলো ভেঙে ভেঙে পড়ে অ্যাভালাঞ্চও হয়। আচ্ছা। এবং ওঠাটাও মানে একটা তো খাড়াই দেওয়ালে ওঠা 90 ডিগ্রি, আর ওভারহ্যাং মানে 100 ডিগ্রি, 110 ডিগ্রি, মানে উল্টো দিকে ঝুলছে, তো ওই যে উল্টো দিকে ঝুলে ঝুলে আরোহণ করতে হয়। আবার ভারী ব্যাগটা পিঠে রয়েছে, সেটা আরো কঠিন। মোটামুটি কত কিলো ওজন হবে এই সমস্ত ব্যাগ নিয়ে? সব কত কিলো ওজন তোমরা নিয়ে যাও? ট্রেকিং এর সময় 25 কেজি। আমাদের যে ট্রেনিংও হয় HMI তে বা IMF এর, ওগুলো তো সব ইন্ডিয়ান আর্মির অধীনেই হয় আমাদের ট্রেনিং, যত পর্বতারোহণের সিলেকশন। আর তো সেইখানে আমাদের 25 কেজি নিয়ে সবসময় প্র্যাকটিস করায়। ট্রেকিংও যখন যাই 25 কেজি, যখন ক্লাইম্বিং এ যাই তখন হচ্ছে 12-13 কেজি ওজন। কিন্তু ওখানে তো সেই ওজনটা বিশাল লাগে, কারণ 5 গ্রাম ওজনও মনে হবে 500 কেজি। কারণ আমরা পৃথিবী তো নিচের দিকে টানছে অভিকর্ষ বল, আর আমরা তো মাধ্যাকর্ষণ বল ওপরে উঠছি, তার বিরুদ্ধে উঠছি। তারপর যত ওপরে যাচ্ছ না, ওটা বেশি ভারী লাগবে, কারণ হচ্ছে উচ্চতা বেড়ে যাচ্ছে, তো যেটাকে MGH বলে না, ভর তার সাথে মাধ্যাকর্ষণ শক্তি আর উচ্চতা গুণ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছি 29,000 ফুট উচ্চতাটা যদি গুণ হয়ে যায়, তাহলে কত ওয়েট হচ্ছে, কতটা ওজন হয়ে যাচ্ছে। তো সেই অন্নপূর্ণার যখন অভিযান করছো, তো সেই সময় তুষার ঝড়টরে পড়তে হয়নি, কিন্তু ওটা ইটসেলফ খুব ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, ওই আমার বরফের যে ধস নেমেছে, আইস অ্যাভালাঞ্চ ওটা। হ্যাঁ, এমনি বরফের ধসের থেকে আইস অ্যাভালাঞ্চ খুব আরো ডেঞ্জারাস। এই ঘরের সমান ধরো বরফে যে ইস্পাত কঠিন বরফটা বললাম, সে এই ঘরের সমান ধরো চাই, বিল্ডিং এর সমান চাই, এইরকম বড় বড় চাই পুরো টুকরো এরকম ভাবে ওপর থেকে পড়ছে, স্পিডে পড়ছে। আর তো বুলেটের মতো স্পিড হয়ে যায়, কিরকম স্পিডে পড়ছে বুঝতে পারছো? ওপর থেকে পড়া মানে বুলেটের স্পিড নিয়ে। তার সামনে কেউ যদি চলে আসে, সে তো আর বাঁচার কোনো, যদি এইটুকু নুড়ি, একটা বলছি এইটুকুনি নুড়ি যদি ওপর থেকে পড়ে বুলেটের স্পিডে, মানে মাথা ভেদ করে ফুটো করে দিয়ে বেরিয়ে চলে যাবে, এইরকম স্পিড হয় ওই তার। সেইখানে ওইরকম বড় বড় যদি পড়ে, তাহলে তো মানুষকে আর খুঁজে পাওয়া যাবে না। এবং এটা তোমাদের ফেস করতে হয়েছিল অন্নপূর্ণাতে। এবং আরো কিছু হয়েছে, যেমন ধরো সামিটের সময় যে টাকা নিয়ে আমার তো সমস্যা, একটু দিতে পারি না। এবার যারা বেশি টাকা দিতে পারে তাদের আবার একটু খাতির যত্ন খুব বেশি, আর আমাকে আটকে দেয়, এরকম হয় সব অভিযানে বেশি। সেটা থেকে অন্নপূর্ণা অভিযানে হয়েছিল? অন্নপূর্ণাতেও হয়েছে। ধরো যেদিনকে আমরা সামিটে যাই, আমার সাথে ওই দাওয়া স্যারই ছিলেন, খুব ভালো, যিনি এভারেস্টে ছিলেন। তো একসাথে এবার আমরা ঠিক করেছি যে আমরা নির্মলপুর যা নিমস দেয়, উনিও পৃথিবীর সেরা পর্বতারোহী, ওনারা যখন যাবেন সামিটে, ওনাদের দলের পেছন পেছন আমরাও যাব, এরকম সব পরিকল্পনা করে রেখেছি। আর ভারতীয় একটা মেয়ে আর একটা ছেলে ছিল, তাদের তো প্রচুর মানে স্পন্সর, প্রচুর টাকা অন্য রাজ্যে, সে তো মনে হচ্ছে যেন VVIP এসছে। আর এখন এইরকম হয়ে গেছে, অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে ওরা হেলিকপ্টারে করে সেই হোটেলে চলে গেল। তাতোপানির ওইদিকে বিদেশিরা প্রচুর যায়, তো তাতোপানি বলে একটা জায়গা আছে, ওখানে প্রচুর 5 স্টার 7 স্টার ভালো ভালো হোটেল, সেইখানে হেলিকপ্টারে চলে গেল।
এদিকে পাহাড়ে কিন্তু ওটা নিয়ম নয়, কারণ অ্যাক্লিমাটাইজেশনের নিয়ম, যত বেশি ওপর নিচ করবে তত শরীর অধিক উচ্চতার সাথে মানিয়ে নেয়। ওইরকম নিচে গিয়ে হোটেলে বসে থাকলে শরীর মানিয়ে নেবে না, অসুস্থ হয়ে পড়বে। সেটাই হয়েছিল। এবার আমি যখন যাচ্ছি, এবার দাওয়াসের সাথে যাব ঠিক করেছি। হ্যাঁ, আগের দিন আমরা পৌঁছে গেছি ক্যাম্প 3, এবার বেরোতে যাব, সেই সময় ঠিক ও এবার ক্যাম্প 3-তে এসে উপস্থিত, এসে এবার আমাদেরকে যেতে দেবে না, সেই ঝগড়াঝাটি লাগিয়ে দিয়েছে। কার কথা বলছো এটা? ওই ভারতীয়ই একজন মেয়ে ছিল আর একজন ছেলে ছিল, প্রবাসী ভারতীয় ছেলে, আর মেয়েটা ভারতেই থাকে অন্য রাজ্যে। তারা এইবার এসে সেই ঝগড়া লাগিয়ে দিয়েছে, কিছুতেই যেতে দেবে না। কোথা থেকে কি যে ওরা করতে পারে জানি না, আমার তো এইসব দিকে মনোযোগ থাকে না, আমাদের শুধু পাহাড়ে ওটা, পাহাড়কে ভালোবাসি সেই দিকে যেতে না দেওয়ার কারণটা কি? মানে কারণটা হচ্ছে যে ওই জানে কারণটা কি, কেন আমরা যাবো, মানে আমি নিজেও জানি না কারণটা কি। ও মোট কথা যেতে দেবেন, মানে ও আগে যাবে, বুঝেছো তো, মেন কারণ এইটা। কিন্তু ও তো ঝগড়ার মধ্যে সেইটা বলছে না, ও হাবি জাবি যাই হোক বলছে। এইবারে এই করতে গিয়ে আমাদের দেরি হয়ে গেল। এবার ওই নির্মলপুর যার টিম তো বেরিয়ে গেছে। হ্যাঁ, তার আগে কি ও তো ওই হোটেলে গিয়ে বসেছিল। এবার সেই অর্ডার করছে, ওর কাছে সব জিপিএস ওয়াকি টকি সব থাকে, তো বেশি টাকা দিতে পারে। আমি আর আমার শেরপাশে তখন আরোহণ করছি, আর ক্র্যাম্পন পয়েন্ট বলে, মানে যে লোহার কাঁটাগুলো আমরা একটা জায়গায় খুলে রেখে আসি, যেখান থেকে খাড়াই বরফের দেওয়াল শুরু হচ্ছে, সেখানে খুলে রেখে এসে আমরা বেস ক্যাম্পে চলে আসি, যেখানটার কাঁটার দরকার নেই। ও কি করেছে, ওই ক্র্যাম্পনটা ওই ওখানে কোথাও একটা বরফের মধ্যে রেখে সেই হোটেলে হেলিকপ্টারে চলে যাচ্ছে। আর আমাদেরকে ফোন করে বা কিছু ওই জিপিএস এর মাধ্যমে মেসেজ করেছে শেরপাদের ওর ক্র্যাম্পনটাকে খুঁজে বার করতে। মানে সবাইকে ওই রকম মনে করে, মানে টাকা হয়ে গেছে, মানে অন্যরা চাকর, এইটা কি পর্বতারোহণে আসা হয়েছে? এইবার আমরা আরোহণ ছেড়ে দিয়ে ওর ক্র্যাম্পন, আর পাহাড় মানে তো বিশাল বড় জায়গা, বুঝতে পারছি। এবার ও কোথায় রেখেছে সেই চিহ্নটা তো ও জানে যে কোন জায়গাটা রেখেছে। আমরা তো সেই বিশাল বড় এলাকা জুড়ে তন্ন তন্ন করে খুঁজি, ওইটুকুনি একটা ছোট্ট ক্র্যাম্পনটা ও বরফের মধ্যে কোথায় ঢুকিয়ে রেখে গেছে। এই সব চলছে, আর ও ওখানে হোটেলে বসে আছে। এই করে আমরা আরোহণ করে করে ক্যাম্প। তার আগে আমি শেরপাদের সাথে ওই যে লোড ফেরি, রুট ওপেন করা, সব আমি পাহাড়ে পুরো ওঠানামা করে গেছি, করে পরিকল্পনা বানিয়েছি কবে আমরা সামিটে যাব। আর ও কি করবে না করবে তো ও জানে, আমরা তো সেটা কিছু জানি না। এইবার এসে এবার আমি আরোহণে যেই শৃঙ্গারণে যেতে যাচ্ছি, এসে এবার ঝগড়া লাগিয়ে দিয়ে দিল। তারপর তোমরা ওর সঙ্গে তো যেতে পারলাম না, অনেকটা পিছিয়ে গেলাম, বেরোতে দেরি হয়ে গেল। এইবার তাও সারা রাত আরোহণ করেছি, সন্ধ্যেবেলা বেরিয়ে আমরা নিজেরা সারা রাত আরোহণ করেছি। এইবার চূড়ার কাছাকাছি একটা জায়গায় গিয়ে, তখন ভোর হয়ে গেছে, আলো ফুটেছে, একটা জায়গায় গিয়ে দেখছি যে সেইখানটাতে দড়ি নেই। হ্যাঁ, দড়িটা খুলে নেওয়া হয়েছে বা কেটে চলে গেছে বা কিছু একটা হয়েছে। এবার তো খুব লাইভ রিস্ক বেড়ে গেল, কারণ যে কোনো মুহূর্তে তো প্রাণটাও চলে যেতে পারে। এবার আমরা যদি ওই দলটার সাথে থাকতাম, একসাথে আমরা বিপদ বুঝে একসাথে ক্রস করে যেতে পারতাম। এবার যেহেতু আমরা দুজন আলাদা হয়ে গেছি, আমরা একা আর ওই জায়গাটা ক্রস করতে ভয় পেলাম, জীবনটা আগে। তা আমরা তখন চূড়ার কাছ থেকে সারা রাত আরোহণ করেছি, নিচে চলে এলাম, ওখান থেকে ফেরত চলে এলাম। এইবারে 4 নম্বর ক্যাম্পে এসে আমাদেরকে তাঁবুতে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, সেই তো 24 ঘন্টা প্রায় হয়ে গেল, আগের দিন সন্ধ্যে থেকে আরোহণ করেছি। তারপর যখন আবার নিচে এলাম, তখন তো বিকেল হয়ে গেছে, প্রায় 24 ঘন্টার কাছাকাছি। জল খাওয়া নেই, খাবার খাওয়া নেই। তারপর আমি অক্সিজেন ছাড়াই আরোহণ করেছিলাম, ওটা আমার অক্সিজেন ছাড়াই করার ইচ্ছে ছিল এবং অনায়াসে হয়েও যেত। তো আমাদের তাঁবুতে ঢুকতে দিল না, জল দিল না, কারণ গ্যাস চাই, তো গ্যাস চাই, বার্নার চাই, তবে তো আমরা বরফ গলিয়ে জল করে তার মধ্যে খাবো। ওগুলো আমাদের কিছু দিল না, ওই ঠান্ডা। তারপর ওখানে তো তুষার ঝড় রোজ আসবেই, সন্ধে হয়ে গেলেই তুষার ঝড় শুরু হয়ে যেত ওই খোলা বেস ক্যাম্পে। না, এটা 4 নম্বর ক্যাম্পে। 4 নম্বর ক্যাম্পে তখন 26,000 ফুটে ওরকম উঁচুতে আমরা, সেইখানেই সব, সেইখানে। তার মানে তোমার 24 ঘন্টা তোমার কোনো খাওয়া দাওয়া নেই? না, হ্যাঁ, দিয়ে খোলা আকাশের নিচে ওই রাত 10টা অব্দি দাঁড়িয়ে রইলাম ওই ঠান্ডায়। আবার কি আরোহণ করা, ওঠানামা করলে তো শরীরটা গরম থাকে, আবার এক জায়গায় দাঁড়িয়ে থাকলে শরীর আরো ঠান্ডা হয়ে যায়। দিয়ে আমার পুরো জ্বর এসে গেল, সর্দি জ্বর। এদিকে আমার কাছে কোনো ওষুধ ছিল না, মানে আমি জানি এবার তো সামিটে যাচ্ছি, সামিট হয়ে গেল, অভিযান হয়ে গেল, ঠিক আছে। একজন শেরপার জ্বর হয়েছিল, সে আমার থেকে প্যারাসিটামল চেয়েছিল, তাকে আমি পুরো গোটা প্যারাসিটামলের পাতাটা দিয়ে দিয়েছি। এবার আমার যখন জ্বর হলো, আমার কাছে আর কোনো ওষুধই নেই, একটা ওষুধ নেই। হ্যাঁ, দিয়ে ওইভাবে জ্বর নিয়ে
রাত 10টার সময় একটা তাঁবু পেলাম। সেই তাঁবুতে যারা ছিল ওরা বেরোলো, বেরিয়ে চলে গেল, দিয়ে আমরা তাঁবুতে ঢুকলো, ওরা আরোহণে গেল চূড়ায়, আমরা ওই তাঁবুটা পেলাম। তারপরে সারা রাত তো ওই জ্বর নিয়ে পরদিন আবার বিকেলবেলাতে আমি ঠিক করলাম জ্বর নিয়েই যাব। এবার অক্সিজেন সিলিন্ডারও তো কমে গেছে না, আমি অক্সিজেন ছাড়া গেছি বলে খানিকটা অক্সিজেন বেঁচেছিল, কিন্তু শেরপা স্যার তো অক্সিজেন ব্যবহার করে নিয়েছে, ওই অক্সিজেনটা কমে গেছে। এবার যেটুকু অক্সিজেন বাকি রইলো সেইটাকেই ম্যানেজ করে যেতে হবে। এবার শেরপা স্যার তো অক্সিজেন ব্যবহার করতেই হবে যেহেতু একবার করে নিয়েছে। আর আমি ঠিক করলাম তাহলে যতটা যাওয়া যায় অক্সিজেন ছাড়া যাব, আর যেহেতু জ্বর এসে গেছে স্যার বললেন যে চুলার কাছাকাছি গিয়ে অক্সিজেন ব্যবহার করে আগে সামিটটা তো করতে হবে, আর নেবে আসা ওইটুকু অক্সিজেন ব্যবহার করে নেবে। এইভাবে ক্যালকুলেশন করে গেলাম, অক্সিজেন ছাড়াই যতটা যাওয়া যায় দিয়ে অক্সিজেন ব্যবহার করে সামিট, ওই সারা রাত আরোহণ আবার তারপরে সেদিন করতে পারলাম, সামিট করে নেবে এসছি। এইবার সেই দিনকে ওই মেয়েটাও বেরিয়েছে, ভারতীয় যে মেয়েটা, ও সামিটে বেরিয়েছে, কিন্তু আরোহণের পথে আমি ওকে আর দেখতে পাইনি অতটা। তারপর চূড়া থেকে যখন নামছি তখন একবার আমি ওকে দেখতে পেলাম, ও তখন আর যাচ্ছে, চূড়ায় পৌঁছয়নি। তখন শেরপা স্যার আমাকে বললো যে এর তো অবস্থা খুবই খারাপ দেখছি, বেঁচে ফিরতে পারবে না, এর যে অবস্থা এখনই হয়ে গেছে, এরকম আমাকে বললো। ও আমার সাথে এত খারাপ কিছু করেছে, হ্যাঁ, ওর জন্য আমরা ক্র্যাম্পন খুঁজলাম, সেইখানে গিয়ে আমার সাথে ও পরে এরকম ব্যবহার করলো। তাও কিন্তু আমি মানে শুনে আমার কেঁদে ফেলেছিলাম, আমি বললাম যে না স্যার, ও যাই করো, এরকমই শেরপা স্যারকে বললাম। বলে আমরা তো নিচের ক্যাম্পে চলে এসেছি, 3 নম্বর ক্যাম্পে। এবার আমার জ্বর, 2 দিন ধরে খাওয়া নেই, ঘুম নেই, একটু রেস্ট নিয়েছি, একটু ঘুমও এসে গেছে, ঘুমিয়েছি। তারপর রাত্রি 2-2:30টার সময় ওর শেরপা 2জন এসছে। ওকে তো বেশি টাকা যেহেতু দিয়েছে, ওকে তো বিশাল মানে ওকে সাপোর্ট দিচ্ছে, ওকে অক্সিজেন সিলিন্ডার, খাবার দাবার, জল সব দিয়ে ওপরে রেখেছে, কিছুতে ওকে নামাতে পারিনি, মানে ওর ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে, ব্রেন আর কাজ করছিল না। তারপরে ওই শেরপারা এসে বলছে যে ও মারা গেছে, ওকে আর আমরা কিছুতেই নামাতে পারিনি, ব্রেন পুরো খারাপ হয়ে গেছে, এইসব আমাদের বলছে। কিন্তু আমরা তো আর ওইভাবে ছেড়ে দিতে পারি না, চেষ্টা তো করতেই হবে বাঁচারও। সেই আমাদের ঘুম টুম তো সব চলে গেল। ওই অবস্থায় সেই ওয়াকি টকিতে আমাদের কাছে ছিল না, স্যাটেলাইট ফোন ছিল, অনেক খরচা তো স্যাটেলাইট ফোন। আমরা সেই বেস ক্যাম্পে এবার তখন তো রাত্রিবেলা সবাই ঘুমোচ্ছে মাঝরাত্রিরে, সেই ওয়াকি টকিতে বারে কন্টিনিউ বলে বলে কাউকে পাওয়া যাচ্ছে না। তারপর এরকম সারা রাত ধরে চেষ্টা করতে 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 কন্টিনিউ, তারপরে বেস ক্যাম্পে সারা পাওয়া গেল। তাদেরকে বলা হলো এরম ঘটনা, তখন ওরা আবার কাঠমান্ডুতে যোগাযোগ করেছে। কাঠমান্ডুতেও তো তখন সব ঘুমাচ্ছে, এইবার সেই যোগাযোগ হচ্ছে না, কিন্তু কন্টিনিউ সেই ফোন করতে 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 এবার পাওয়া গেল। দিয়ে ভোর হতে হতেই ওরা ওই হেলিকপ্টার, শেরপা টেরপা সব পাঠিয়ে তারপর তো মানে ওকে উদ্ধার করা গেল, দিয়ে তো সব হসপিটালে পাঠানো হলো, বেঁচেও গেছে, মানে এইরকম হলো। যাই হোক, এটা একটা গল্প। আরেকটা যেটা মাকালু অভিযানের গল্প রয়েছে তোমার, আমি পড়ছিলাম যে সহযাত্রীদের মৃত্যু বা নিখোঁজের খবর তুমি পেলে, তখন ঠিক কি অনুভব করেছিলে? মানে ফিরে আসার সিদ্ধান্ত সেই সময় কতটা কঠিন ছিল? মাকালু অভিযানে তো ওটাও পৃথিবীর 5ম উচ্চতম শৃঙ্গ, কিন্তু প্রচন্ড টেকনিক্যাল, এবং ওপরে ওই উচ্চতায় রক ক্লাইম্বিং আছে, হ্যাঁ, 27,000-28,000 ফুট উচ্চতায়, যেটা আরো কঠিন। ওই পায়ে কাঁটা লাগিয়ে রক ক্লাইম্বিং করা প্রচন্ড কঠিন ব্যাপার। তো আমরা যাই হোক ভালো সামিট আমাদের হয়ে গিয়েছিল, চূড়ায় পৌঁছে গিয়েছিলাম। এবার যখন নামছি তুষার ঝড় এসে গেল। এবার তুষার ঝড়ে আমারও যেটা অভিজ্ঞতা আছে, তুষার ওই সানগ্লাসের ওপরে তো বরফটা জমে গিয়েছিল, মাকালুতেও একই হয়েছিল। এবার এভারেস্টে যেটা আমি জানি যে 3-4 ঘন্টা সময় পাওয়া যায়, সানগ্লাসটা বাধ্য হয়ে খুলতে হয়েছিল। তো আমি জানি ঠিক আছে 3-4 ঘন্টার মধ্যে আমি 3 নম্বর ক্যাম্পে পৌঁছে যাব, পৌঁছে গিয়ে রেস্ট নেবো, আবার চোখ বন্ধ করে চোখ ঠিক হয়ে যাবে, আবার নিচে নামবো, এইটা আমি ক্যালকুলেশন করে নিয়েছি। কিন্তু যখন নামছি তখন দেখি একজন বিদেশি পর্বতারোহী ওই ফাটলে পড়ে গিয়েছিল। মাকালুতে প্রচুর ফাটলে ভর্তি, আর ওখানে এমন এমন বরফের দেওয়াল আছে, মানে প্রচন্ড হার্ড, এমনিতে তো কঠিন হয়, আবার ওই জায়গাটা একদম সূর্যের আলো পৌঁছয় না, এমনভাবে একটা দেওয়াল গার্ড হয়ে আছে, পাথরের দেওয়ালটা গার্ড হয়ে আছে, সূর্যের আলোটা পৌঁছয় না। তারপরে ওখানে লক্ষ লক্ষ বছর ধরেই সূর্যের আলো সেভাবে পৌঁছয়, আরো কঠিন হয়ে গেছে, এবং ক্র্যাম্পন পুরো স্লিপ কাটে ওখানটা। এবারেও শীতকালে গিয়ে ওখানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। একজন নেপালের একজন পর্বতারোহী বিশাল অভিজ্ঞ, আর ইরানের একজন পর্বতারোহী, 2জন
পড়ে গিয়েছিলাম। আমরা শীতকালে এবার পৃথিবীর মধ্যে প্রথম মাকালু অভিযানে গিয়েছিলাম। হুম হুম। তো তার আগে ওই 2023 আমি মাকালু সামিট করেছিলাম একবার, ওইটা বলছি। এবার ওইখানে ওই স্লিপ করে ফাটলে ওই বিদেশি পর্বতারোহী পড়ে গিয়েছিল। এবার সবাই ওকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমার যে শিক্ষাটা বললাম ছোটবেলা থেকে যে পর্বতারোহণের স্যারেরা শিখিয়েছে কেউ বিপদে পড়লে ছেড়ে যেতে নেই, সেটা আমি অন্তত মেনে চলি, বা মন থেকে ওটা আমি তখন আমি শেরপা স্যারকে বলি ওকে আমরা ফাটল থেকে উদ্ধার করে বের করে আমরা নামবো। কিন্তু মুখে বলার থেকে কাজটা তো খুব কঠিন। 3-4 ঘন্টা তো ওকে তুলতে লেগে গেল। এবার ওর পা থেকে ধাক্কা খেতে খেতে পড়েছে বরফের দেওয়ালে, দুটো পা থেকে লোহার কাঁটাটা খুলে বেরিয়ে গেছে, ক্র্যাম্পন খুলে বেরিয়ে গেছে। তাকে যতবার তুলছি পুরো খাড়াই স্লিপারই বরফের দেওয়াল, তো তাকে তো রাখাই যাচ্ছে না, স্লিপ কেটে আবার ফাটলে চলে যাচ্ছে, সে মহা ঝামেলার ব্যাপার। এক্সট্রা দড়িও আমাদের কাছে নেই। তখন আবার ওই শেরপা স্যার ওপর থেকে একটা জায়গা বুঝে দড়ি কেটে আনলো, যাতে না আমাদের বিপদ হয়, সেরকম জায়গা বুঝে দড়ি কাটতে হবে। কেটে এনে ওকে এবার সেই বেঁধে বুঁধে অ্যাঙ্কার করে রাখা হয়েছে। আর ওয়াকি টকিতে ওর দলকে খবর দেওয়া হয়েছে যে ওকে আমরা তুলেছি, বেঁচে আছে, ওর ক্র্যাম্পন এক্সট্রা নিয়ে আসার জন্য। ওরা ক্র্যাম্পনও নিয়ে আসছে ততক্ষণ। এইবার এইসব করতে করতে তারপর ওর দলের লোক এসে ওকে নিয়ে নামছে, আর আমিও শেরপা স্যারের সাথে নামছি। এবার আস্তে আস্তে আমার চোখে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে, দেখতে পাচ্ছি না। এবার আমি ক্রমশ স্লো হয়ে পড়ছি, চোখে দেখতে, আর পুরো তো খাড়াই, আর একদিকে ফাটল একদিকে খাদ, এরকম অবস্থা। তখন এবার আমি তারপর একদমই যখন অন্ধ, তখন শেরপা স্যারকে বলছি যে আমি আর চোখে দেখতে পাচ্ছি না, আপনি একটু গাইড করে নামান, যে পা কোথায় ফেলবো সেটাই তো আমি বুঝতে পারছি না। এইরকম যখন বলছি, শেরপা স্যার আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, এবং আমার কাছে কোনো ওয়াকি টকিও দেয়নি। মানে যোগাযোগ যে আমি করব, আমি চাইছি ওয়াকি টকি, পুরো একা, সম্পূর্ণ একা। এবং এবং এটাও মানে ক্যাম্পফায়ারেরও ওপরে, হ্যাঁ, 27,000 ফুটের কাছাকাছি, ডেথ জোনের মধ্যে দিয়ে ছেড়ে আমি বারে বারে ওয়াকি টকি একটা চাইলাম, যে আমার কাছে একটা ওয়াকি টকি দিয়ে যান। ও কোনো মানে মরবার জন্যই ছেড়ে চলে গেছে, এবং যেন আমি কারোর সাথে যোগাযোগ না করতে পারি, নাহলে তো ওয়াকি টকিতে বললে কি বলতো, ওয়াকি টকিতে আবার সবাই শুনতে পারে, যারা যারা ওই চ্যানেলটা চালু করে রেখেছে সবাই আমার কথা শুনতে পারবে, ওইটা যাতে না অন্যরা জানতে পারে। আমাকে ওয়াকি টকি দেয়নি, নিয়ে চলে গেছে। এবার নিচেও পুরো চলে গেছে। তারপরে আমি তো ওই বরফের দেওয়ালে, পুরো খাড়াই বরফের দেওয়াল, সেখানে আমি ওই ক্র্যাম্পন বললাম কয়েক মিলিমিটার গিতানো যায়, ওইটুকু ক্র্যাম্পন গলিয়ে পুরো বডি ওই বরফের খাড়াই দেওয়ালে ব্যালেন্স করে থেকে গেলাম, পিঠে ভারী ব্যাগ, জল নেই, খাবার নেই, কিছু নেই। কতক্ষণ ছিলেন? ওই তো কোনো হিসাব নেই, মানে প্রায় 3 দিনের কাছাকাছি হবে। তখন তো প্রথমে আমি হিসাব জানতাম না বলে 25-30 ঘন্টা বলতাম, কিন্তু পরে এবারে যে আমি শীতকালে মাকালুতে গেলাম, এবারে গিয়ে আমি বুঝতে পারলাম, হিসাব করে দেখলাম যে 2 দিনের কম তো হবেই না, কারণটা আমি হিসাবটা বলছি। তারপরে ওখান থেকে এলে কি করে? পরে গিয়েছিল আনতে, কিন্তু সবাই ভেবে নিয়েছিল যে আমি আর বেঁচে নেই। হ্যাঁ, কারণ ওই উচ্চতায়, আমি তো অনেক উঁচুতে ছিলাম, 27,000 ফুট ওরকম উচ্চতাতে ছিলাম, চূড়া থেকে একটু নিচে। আর অক্সিজেন ছিল না, খাবার ছিল না, জল ছিল না। তার উপর কি আগের দিন তো সন্ধেবেলা আমরা আরোহণ শুরু করেছি, সন্ধেবেলা আরোহণ শুরু করে সারা রাত করে পরদিন সকালে সামিটে পৌঁছে নামছি, নেমে ওই বিকেল সন্ধে, মানে 24 ঘন্টা অলরেডি হয়ে গেছে, একদিন হয়ে গেল। এবারে রাত্রির বেলা শুনতে পেলে, আমি তো ওইভাবেই রয়েছি, আমি আমার মাকালুর সাথে কথা বলে যাচ্ছি। আমি তো ওইরকম পাহাড়ে একা একা থাকতে পারি আমি, যেটা অন্য পর্বতারোহীরা আবার কেউ পারে রাত না। দিন কোনো অসুবিধা হয় না? কোনো আমার অসুবিধা নেই, এইটা আবার একটা ব্যতিক্রমী ব্যাপার। পর্বতারোহণের নিয়ম হচ্ছে যে একা কখনো পাহাড়ে যেতে নেই, কারণ হ্যালুসিনেশন হয়, ব্রেনে অক্সিজেন যায় না, অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সবাই ভয় পায়, কেউ একা থাকে না, কিন্তু আমি বহুবার একা থেকেছি। আর আমি এই পাহাড়ের সাথে সব কথা ওই বলতে 2 থাকি। থেকে 3 দিন তুমি ওরকম একা ওখানে রইলে দাঁড়িয়ে ওইভাবে? আমার তো হিসাবই ছিল না, আমার তো মনের কথা শেষই হচ্ছে না, অনেক মনের কথা জমে আছে, সব কথা তো প্রকাশ্যে বলা মাকালুকে যায় না। বলছিলে? হ্যাঁ, আমার এইটা আছে মানে, আর আমার মনে হয় যে পাহাড়কে বললে মানে সমস্যার সমাধান হয়ে গেছে, পাহাড়ে বাহ। এরকম হয়েছে সত্যি করে, এরকম বহু অভিজ্ঞতা তোমার, মানে এত ছোট বয়সের একটা জার্নিতে। আচ্ছা, এরপরে তোমার কোন শৃঙ্গ লক্ষ্য? এরপরে তো আমার ওই 6টা উচ্চতম শৃঙ্গ তো আরোহণ হয়ে গেছে। এখন তিব্বতে আছে 6ষ্ঠ উচ্চতম চয়ু, আর সিসাপাংমা 14তমটা। এই দুটো ওই 8,000 মিটার, মানে 26,000 ফুটের ওপরে ডেথ জোনে। এই দুটো চূড়া যাবার ইচ্ছা আছে, চেষ্টা করছি, এই চীন দিয়ে যেতে হবে। ওই দুটো তোমার লক্ষ্য রয়েছে। আচ্ছা, নতুন প্রজন্মের বিশেষত মেয়েদের পর্বতারোহণে আসার ব্যাপারে
কি বলবে তাদের, মানে এটা তো খুব একটা ডিফিকাল্ট পথ, মানে যতটা শুনতে মনে হয় আমরা যখন ভাবি যে আচ্ছা গেছে এত সুন্দর দৃশ্য, এটা শুনতে বা দেখতে ভালো লাগে, কিন্তু পথটা অনেক কঠিন। তো যেই সমস্ত মেয়েরা আসতে চাইছে তাদের জন্য কি বলবে? পাহাড়ে হচ্ছে একটা ব্যাপার, ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই, মানে একটা ছেলেকেও যে বাধা বিপদ পেরিয়ে যেতে হবে, একটা মেয়েকেও সেম বাধা বিপদ কষ্ট পেরিয়ে যেতে হবে। তো মেয়েদের ক্ষেত্রে আবার কি বলবো, কষ্টটা বেশি না কম, মেয়েরা কিন্তু মেয়েদের আবার একটা হচ্ছে অ্যাডজাস্ট, মেয়েরা তো বেশি করতে পারে। হুম। তো সেটা হয়তো আবার মেয়েদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট হয়। আমাদের তো ঘুমানো বরফের ওপর, ঠান্ডা বরফের ওপর, ওই যে মানে 11 ঘন্টা 12 ঘন্টা কখনো 15-20 ঘন্টা ক্লাইম্ব করছি, ওরে সেই তুষার ঝড়ের মধ্যেই খাড়াই বরফের দেওয়ালে সেই থাক কাটতে হবে, তার মধ্যে তাঁবু লাগানো, তবে রেস্ট নিতে পারবো। ঠান্ডা শুচ্ছি তাঁবুর ভেতরে, নিচে দিয়ে ঠান্ডা উঠছে, তারপর তো সেই বরফের চাঁইকে বরফের উপরে শুয়ে আছো, বরফের উপরেই থাকছো, বরফের উপরেই সব। হ্যাঁ, এবং শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের শ্বাস প্রশ্বাসের বাষ্পটা তাঁবুর গায়ে বরফ হয়ে জমে যাচ্ছে, এইরকম ঠান্ডা। এবং একদম। হ্যাঁ, তবে মেয়েদের ক্ষেত্রে বলবো যে মেয়েরাও তো আরোহণ করছে, ছেলেদের থেকে প্রচুর কম, সংখ্যায় অনেকই কম, কিন্তু মেয়েদের আরো বেশি এগিয়ে আসতে হবে, তাহলে মেয়েদের সব দিক থেকেই উন্নতি হবে। আর বাধা তো সেই রকম ছোট থেকে প্র্যাকটিস করলে কোনো অভ্যেস হয়ে যায়, সবকিছুই, কোনো কিছু তো বাধা তোমাকে প্রচুর হয়ে ট্রেনিং দাঁড়ায় না। নিতে হয়েছে এর জন্য। ট্রেনিং একদম ছোট থেকে, নিচে পর্বতারোহণের পাশাপাশি আমি যোগাসনও করেছি, ওটাও ফ্লেক্সিবিলিটি অনেকটা বাড়ায়। বাড়ায়। তাইকন্ডো, মার্শাল আর্টও করেছি, তার সাথে সাথে পড়াশোনাও করে গেছি, কোনোটার জন্য ক্ষতি কোনোটাই হয়নি। হয়নি, মানে পরিবারের সাপোর্ট তুমি শুরু থেকেই পেয়ে এসছো। হ্যাঁ, পরিবারের মানে মানসিক সাপোর্ট সবসময় পেয়েছি। এবার আর্থিক পরিস্থিতি খুব একটা তো ভালো ছিল না, কিন্তু যতটাও ছিল মা বাবা নিজের সবকিছু ত্যাগ করে হ্যাঁ আমাদেরকে পর্বতারোহণ শেখার জন্য সবকিছু সাপোর্ট করে গেছে, একদম। সেইগুলো করেছি। আচ্ছা, এই যে রাজ্য সরকারের যে পর্বতারোহণ কমিটি, সেটাতে হুম। তুমি এখন নেই, কিন্তু আগামী দিনে যাতে তোমাকে অন্তর্ভুক্ত করা হয় বা হ্যাঁ। যাতে তুমি থাকতে পারো, তার হ্যাঁ। জন্য কি আবেদন করেছো নাকি করবে? হ্যাঁ, সেইটার জন্য আবেদন করবো, আমি তো যোগ্য না ওই কমিটিতে থাকার জন্য, এবং আমার তো মানে সবসময় ইচ্ছাও যে নতুন প্রজন্মরাও যেন সুযোগ পায় বড় পর্বতারোহী হয়ে ওঠার, কিন্তু এই কমিটি এরা তো বাধা দিয়ে গেছে, নতুন প্রজন্মকে উঠতে দেয়নি, সরকারি অভিযানগুলো বন্ধ, তা সেইগুলো যেন আবার চালু, এবং আমি তো কমিটিতে থাকার জন্য যোগ্য, সেইগুলো মানে যেন। কমিটির কাছে কি চাইবে বা কি চাইছো? কমিটিতে অন্তর্ভুক্তি নাকি আর্থিক সাহায্য নাকি দুটোই? না, দুটোই, কারণ যারা এভারেস্ট আরোহণ করেছে তারা তো দুটোই পেয়েছে, তো কমিটিতে অন্তর্ভুক্তি হয়েছে এবং সরকারের নিয়ম অনুযায়ী যে ফিনান্সিয়াল সাপোর্ট অ্যাওয়ার্ড সেগুলোও পেয়েছে, তো সবগুলোই। এবং আমি কমিটিতে থাকতে পারলে তো দেশের জন্য যে আমার অবদান, রাজ্যের জন্য আমার অবদান, সেগুলো তো আমি করতে পারবো, কাজগুলো আমার দিক থেকে যেগুলো সেটা করতে একদম। পারবো আমি। আচ্ছা, কমিটিতে যারা এখন রয়েছেন তাদের হ্যাঁ। যোগ্যতা সম্পর্কে তোমার কি মতামত? এইবার আমি কি বলবো, আমি তো ওদের থেকে অনেক জুনিয়র, আমার বলাটা সাজে না, কিন্তু ওদের যে কাজকর্মগুলো দেখতে পাচ্ছি, যে ওদের কমিটিতে থাকাকালীন তো কোনো নতুন প্রজন্মের ছেলে মেয়েদের তো ওরা বড় পর্বতারোহী গড়ে তুলতে পারলো না, উল্টে যারা হতে যাচ্ছিল, যাদের মধ্যে সেই দক্ষতাটা ছিল, তাদের ক্ষতি করে দিল, তাদের পুরো জীবনটা শেষ করে দিল, যে যাতে তারা আর পর্বতারোহী না হতে পারে, তাদের আঙুল টাঙুলি সব কেটে বাদ চলে গেল। এবং নিয়ম অনুযায়ী যে ইন্স্যুরেন্সের বা ট্রিটমেন্টের যা যা নিয়ম অনুযায়ী হওয়ার কথা সিস্টেম, সেই সিস্টেম নিয়মও তো ওরা কিছু জানে না, তাই জন্যই তো ওরা ইন্স্যুরেন্সের টাকাগুলো তো পেলো না। বা যারা এভারেস্ট বা আরো যে উচ্চতম শৃঙ্গটায় মারা গেল, তাদের ক্ষেত্রেও যে সঠিকভাবে তাদের রেস্কিউ করা, তাদের যা যা পাওনা, তারাও সেগুলো পেল না, পরিবারের অভিযোগ তাদের বিরুদ্ধে, তো সেই কাজগুলোও তো তারা ঠিক মতো করতে পারেনি, উল্টে তাদের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ। এই যে 2 কোটি টাকা সে সময় বললে তাদের সমস্ত উদ্ধারের জন্য দেওয়া হয়েছিল, হ্যাঁ। বডি উদ্ধারের জন্য, এবং নেপাল সরকার যেটা বলছে, নেপালের সংস্থা যেটা বলছে হ্যাঁ। সেটা তারা পায়নি। তোমার কি অনুমান টাকাগুলো কোথায় গেছে? টাকাগুলো তো এইবার অনুমান কি, যদি এরা দিয়েছে অথচ যারা পাওয়ার কথা পায়নি, তাহলে তো ওদের কাছেই থেকে গেছে, ভাগাভাগি ওদের মধ্যে হয়েছে, এটাই বোঝা যাচ্ছে, না হলে আর কোথায় যাবে। আচ্ছা, এই যে ধরো সাম্প্রতিক সময়ে উম, আগে লক্ষ্মীর ভান্ডার ছিল, ফলে অন্নপূর্ণার এলো, তো এটা নিয়ে তোমার একটা মন্তব্য যেটা বিভিন্ন মাধ্যমে একটা বিতর্কের সৃষ্টি করেছিল, তুমি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছিলে?
আমি অ্যাকচুয়ালি চাই যে আমাদের দেশের সবাই যেন পায়, মানে গরিব, আমি যেমন একটা গরিব ঘর থেকেই উঠে এসেছি, গরিব ঘরেও তো অনেক মেধা আছে। এইবার মা বাবার যদি সঠিক মানে রোজগারটা যদি না করতে পারে, তারা তো ছেলে মেয়েদের সঠিক যে পড়াশোনা বা খেলাধুলায় তো অনেক খরচা। হ্যাঁ, আমরা যে সব তো নিজের টাকাতেই এইগুলো আমাদের ট্রেনিং নিতে হয়েছে, পড়াশোনা চালাতে হয়েছে। তাহলে তো মা বাবা তাদের ছেলে মেয়েদের, এবার নতুন ছেলে মেয়েরা যদি উঠতে না পারে, তারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ, তারা যদি পড়াশোনা ভালো করে পড়াশোনা না করতে পারে, যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন না যে আহ, মানে দরিদ্র আহ, চামার মানে হুম হুম আহ, মানে যত দরিদ্র মানুষ আছেন, শোষিত মানুষ আছেন, তারাও মানে সমস্ত ভারতবাসী আমার ভাই, একদম তাই না? নিজেদের মধ্যে একতাটা রাখতে হবে এবং সমস্ত গরিব মানুষই যাতে সুযোগ পায়। তোমার কি তার মনে হয় যে এর আগে যে লক্ষ্মীর ভান্ডার ছিল সেখানে যারা নিডি মানে যাদের প্রয়োজন তারা হ্যাঁ। পায়নি, সেটা কি তোমার মনে হয়েছে? বা অন্নপূর্ণা ভান্ডার যে নতুন প্রকল্প চালু হয়েছে, হ্যাঁ, তোমার কি কোথাও মনে হচ্ছে যাদের প্রয়োজন তারা পাবে না? বা এবার আসলে আগের সরকারের আমলে তো সেইটা হয়েইছে, সেই আচ্ছা। দুর্নীতিটা তো হয়েইছে, দেখে এসছি আমরা। এবার সেইটাই এবার অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে কতটা সমাধান হবে আর কি, সেইটা তুমি আশা রাখো সমাধান হবে? আশা তো অবশ্যই রাখছি। এবার যাতে গরিবরা পায় সেই জন্যই আমি বক্তব্যটা রেখেছি, যাতে হুম এই নতুন সরকার একটু সাবধান হয়ে যায়। কারণ আগে তো ধোঁকা, সরকারকে ধোঁকা দিয়েই তো নানাভাবে মানে এইগুলো দুর্নীতিগুলো হয়েছে, সরকার নিজেও সেগুলোর মধ্যে জড়িত আছে, দুর্নীতিগুলোর মধ্যে। সেই জন্য আবার সেই লোকগুলো তো এখনো রয়েছে যারা এই ধোঁকাবাজিগুলো করেছে, দুর্নীতিগুলো করেছে, একদম সারা এলাকায় এলাকায় তো তারা ছড়িয়ে আছে। তো সরকারকে সেই দিকটা সাবধান হতে হবে যে আবার যেন তারা করতে না পারে। কারণ পর্বতারোহণের ক্ষেত্রেই বলছি, এই যে কমিটিটা দুর্নীতি করেছে, এরা অলরেডি, এরা তো সব জায়গায় সুযোগ খোঁজে না, এরা তো আবার এখানেও এই নতুন সরকারের সেখানেও ঢুকে পড়ছে, মানে সেই রকম আবার চেষ্টা চালু করে দিয়েছি। বাহ, এটা একটা ভালো কথা বলেছো। আচ্ছা, আরেকটা তুমি অভিযোগ করেছিলে, আমি একটা জায়গায় পড়ছিলাম যে কিছু অসাধু শেরপা পর্বতারোহীদের খাবারে বেকিং সোডা জাতীয় কিছু মিশিয়ে হ্যাঁ। দেয়, এরকম অভিযোগ করেছিলে। এই গল্পটা কি, মানে কি বিষয়টা কি অ্যাকচুয়ালি বলো একটু। এইটা হচ্ছে যে ওই যে বললাম রেস্কিউটা এখন ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ, রেস্কিউ এর নামে এবার ইচ্ছা করে ধরো অসুস্থ করে দিল, ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে দিল। এই যে বলছি না, এইটাও তো ওই পরিবারের অভিযোগ যারা বাঙালি মারা গেছে, যে সব অ্যাক্সিডেন্ট কিন্তু সঠিক নয়, মানে তাদের যে দুর্ঘটনাই সত্যি করে ঘটেছে বা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে সেটা নিয়ে অনেক সন্দেহ আছে। এবং এই যে ক্যামেরার কিছু ছবি ভিডিও, সেগুলো কিন্তু ডিলিট আছে। কারণ এই যারা মারা গেলেন, গৌতম ঘোষ বা আরো যারা, তাদের ক্যামেরা ইকুইপমেন্ট আগে তো পরিবারের হাতে তুলে দেওয়ার কথা, কিন্তু সেই ক্যামেরা মেমোরি কার্ড ছিল এই দেবাশিস বিশ্বাস, মলয় মুখার্জিদের কাছে, এই যে এভারেস্ট জয়ী যারা, তাদের কাছে ছিল। এবং পরে যখন ওই পরিবারের মানুষ ফেরত পেয়েছে, দেখা যাচ্ছে যে মেমোরি কার্ড থেকে বেশ কিছু ছবি ভিডিও ডিলিট আছে। এবার সেইখানে সেই প্রমাণগুলো তো তাহলে লোপাট হয়ে গেল। একদম। আর এটা নিয়েই ধরো এই যে পর্বতারোহণ কমিটিতে নিম্নমানের সরঞ্জাম একটা কথা হ্যাঁ। তুমি বললে, তারপরে বঞ্চনা, দুর্নীতির অভিযোগ, এই সমস্ত নিয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর কাছে তুমি অলরেডি গিয়েছিলে এবং সেখান থেকে তুমি কোনো সদুত্তর পাওনি। তুমি যখন গেছিলে তুমি কি উইথ প্রমাণ গেছিলে যে আমার কাছে এই প্রমাণ আছে দেখুন, এটা নিয়ে গেছিলে, না এমনি ভার্বালি বলতে গিয়েছিলে? না, সব প্রমাণ আমি আবার তো ওই জন্যই তো আমাকে তো কমিটিতে রাখেনি, যে এইগুলো প্রমাণ সেগুলো আমি হাতে পাবো কি করে, সেইগুলো তো কমিটির কাছে আছে। বা এখন তো আগুনে পুড়িয়েও দিয়েছে, এখানে তো যুব কল্যাণ দপ্তরে আগুন লেগে গেল। কিন্তু ঘটনাগুলো জানি, আরটিআইটা আছে, আরটিআই এর তো কাগজপত্র আছে, বা আবার আরটিআই করলে জানতে পারবে। হ্যাঁ, এবং যারা পরিবারের মানুষজন, তাদের কাছে কিছু কিছু থাকতে হবে প্রমাণ, বা যে ছেলেগুলোর হাত পা সমস্ত কাটা গেল, তারা তাদের নিজেদের অভিজ্ঞতাগুলো বলতে পারবে। একদম। বাট তুমি চেষ্টা করেছো চেষ্টা তাদেরকে করেছি, তাদেরকে খুব ভালো করে যাতে তারা দৃষ্টি সহযোগিতা আকর্ষণ- পায়, এবং হ্যাঁ। সেই চেষ্টা করেছো কিন্তু সেটা সম্ভব হয়নি। তুমি আশা রাখছো নতুন সরকারের হ্যাঁ। কাছে যে এই সমস্যাগুলো সমাধান হবে, হ্যাঁ, তাই তো? সম্ভব হয়নি মানে কি, নিশীথ প্রামাণিক স্যার ক্রীড়ামন্ত্রী হচ্ছে, এখন তো আবার বদলে গিয়ে ইন্দ্রনীল খাঁ হলেন। তো আশা রাখছি সমাধান হবে। একদম। হ্যাঁ। সেই আশাতেই তুমি আরেকবার হ্যাঁ। চিঠি লিখবে নতুন হ্যাঁ। যিনি ক্রীড়ামন্ত্রী হয়েছেন হ্যাঁ। তার কাছে। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় দুটোর মধ্যে একটা, কোনটাকে চুজ করবে, এভারেস্ট অর কাঞ্চনজঙ্ঘা? না, আমি দুটোকেই চুজ, সবগুলোকেই আমি দুটোর চুজ মধ্যে যে কোনো করছি। একটা যদি বলে যে যে কোনো একটা বাঁচতে হবে, কোনটা?
আম, খুব এইটা ডিফিকাল্ট। খুব কঠিন হয়েছে কারণ সমষ্টি হিমালয়কেই তো আমি ভালোবাসি। আচ্ছা, দুটোই ছেড়ে দাও, এটা দুটোই। হ্যাঁ, এইটা আচ্ছা, বাঁচাতে এমন একটা পাহাড় যেটা হ্যাঁ। কথা ভাবলে তোমার ভয় করে? না, পাহাড়কে আমার কোনোদিনই ভয় লাগেনি। কোনো পাহাড়কেই না? কোনো পাহাড়কেই আমার যেটায় ভয় খুব লাগেনি। বিপদে পড়েছো সেটাকেও ভয় লাগে না না, ভাবলে পরে? সেটাকেও ভয়, কিন্তু আমি তো ঠিকই ছিলাম, মানে বিপদে পড়লেও সেই বিপদে আমার যতটা কষ্ট হয়েছে তার সমতলের থেকে সেটাও আমার কাছে অনেক ভালো। ওরকম বিপদে পড়ার জন্য আমি বারবার যাব, এবং তাতে যদি পাহাড়েই থেকে যেতে হয়, মৃত্যুও যদি ঘটে, পাহাড়েই যেন আমি থেকে যেতে না, না, পারি। তুমি খুব ভালো করে এই সমস্ত সাবমিট করো, করে ফিরে আসো হ্যাঁ। এবং এসে এই গল্পগুলো শোনাও। যারা আমাদের দর্শকরা রয়েছেন তারা গল্পগুলো শুনুক। এটা সত্যি হ্যাঁ। খুব সুন্দর, মানে গল্প শুনতে খুব ভালো লাগছে, কিন্তু হ্যাঁ। তোমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাও হ্যাঁ। সেটা সব থেকে কঠিন। আচ্ছা, একটা ওয়ার্ডে যদি হিমালয়কে বর্ণনা করতে হয় কি বলবে? কারণ তুমি এত কাছ থেকে দেখেছো, হ্যাঁ। কি বলবে? একটা কথা ভয়ঙ্কর সুন্দর বলা যায়, মানে যেটাই স্বর্গ এক মুহূর্তে সেটাই নরক হয়ে যেতে পারে। ঠিক। স্বর্গ নরক দুটোই ওই জায়গাতেই আছে, হিমালয়তেই আছে। আচ্ছা, তোমার এই পর্বত অভিযানে বা তোমার এই স্বপ্ন সমস্তটায় তোমাকে কে সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছে? সব থেকে বেশি মা বাবা তো অবশ্যই, তারপর পর্বতারোহণের যারা টিচার, HMI হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন, এনারা, এবং আরো প্রচুর মানুষজন যারা আমাকে ভালোবাসেন, এবং এই মনীষীদের জীবনী, স্বাধীনতা সংগ্রামীদের জীবনী, এনাদের বড় তাহলে তুমি অবদান প্রচুর বই আছে। পড়তেও ভালোবাসো, হ্যাঁ, ওটাও বই পড়ো। প্রচুর। হ্যাঁ, ছোট থেকেই আছে। আচ্ছা, যদি পর্বতারোহী না হতে তাহলে তো এখন তুমি টিচার, তাহলে কি হতে, মানে এই দুটো বাদ দিয়ে? এইটা তো একদম কারণ হবেই না, কারণ পর্বতে আমার যেটা ছোট থেকে মনে হয়েছে যে পর্বতারোহী হওয়ার জন্যই জন্মেছি। পর্বত আরোহণ ছাড়া মনে হয় পরের জন্মেও যদি এরকম কিছু হতে পারে জন্ম, তাহলে পর্বতারোহী হিসেবেই জন্মাবো আমি। এবং আমার যেটা মনে হয়েছে অতীতে, মানে মনে হয় আমি আগের জন্ম এরকমই ছিল। পর্বতারোহী ছিলাম, কারণ না হলে এমন ব্যতিক্রমী আমার কিছু ক্ষমতা যেটা সারা পৃথিবীর কারোরই নেই। এবং অক্সিজেন স্যাচুরেশন আমার শেরপাদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আমার বেশি থাকে, বা শেরপারা কিছু ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ছে, সেখানেও আমি অসুস্থ হচ্ছি না, উল্টো সমতলে অসুস্থতা নিয়ে গিয়ে ওপরে উঠে সুস্থ হয়ে যাচ্ছি, দৌড়চ্ছি, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, যে কোনো যখন তুমি পাহাড় মানে অভিযান করে ফিরে আসো, তখন যখন বাড়িতে আসো, বাড়িতে এসে সব থেকে আগে কি খেতে ইচ্ছে করে? বাড়িতে এসেই আমার যেন খাওয়ার ইচ্ছা কোথায় চলে যায়, চলে কিছুই যায়, শুধু বেস ক্যাম্পে গেলে বিরিয়ানি খেতে ইচ্ছে করে। হ্যাঁ, এটাই এবার হয়। এমন একটা স্বপ্ন যেটা এখনো আনফিনিশড আছে, শেষ হয়নি, সেরকম কি স্বপ্ন আছে? সেই স্বপ্নটা আছে যে আমার অ্যাচিভমেন্ট গুলো যেন সমাজের ভালো কাজে, দেশের ভালো কাজে লাগাতে পারি। এবং সবচেয়ে বেশি এই যে সমস্ত মেয়েদের তো সবচেয়ে বেশি কষ্টের জীবন তো মেয়েদের, আর গরিব মানুষেরও কষ্টের জীবন। ভালো মানুষরা বিশেষ করে বেশি, সরল সাদাসিধে ভালো মানুষরা বেশি কষ্ট পায়, এবং তারাই বেশি মারা পড়ছে। কারণ যারা চালাক চতুর ঘোর প্যাঁচ জানে, তারা তো ঠিক ভালো মানুষ, সরল সাদাসিধে মানুষদের ঠকিয়ে নিয়ে নিজেরা বেঁচে যায়, নিজেরা এগিয়ে যেতে পারে। কিন্তু ভালো মানুষরাই কষ্ট আর মানে পেরে না উঠে মারা। যেমন আমার মা বাবাকে দেখেছি, সেই জন্য আরো একটা বেশি। এবার যত ভালো মানুষ পৃথিবী থেকে কমে যাচ্ছে, পৃথিবীটা আরো হিংস্র হয়ে উঠছে। তো ওইটা আর কি চাই, যাতে এই সমাধানটা করা যায়, ভালো মানুষদের যাতে বাঁচানো যায়। কারণ আমার মা বাবা এত ভালো, সরল শিশুর মতো সরল ছিল, তাদের ওই কষ্ট পেয়ে পেয়ে চলে যাওয়াটা, ওইটা আমার কাছে খুবই কষ্ট। নিজের চোখে দেখতে পেয়ে মানে একটা হেরে যাওয়া যুদ্ধ আমি লড়ে গেছি, শেষ পর্যন্ত কিছু করতে পারিনি, ওই কষ্ট সারা জীবনে দূরও হবে না আমার। ওই জন্য চাই যে ভালো মানুষদের যাতে বাঁচাতে পারি, তার একটা যদি কিছু সিস্টেম তৈরি করা যায়, একটা সমাধান করা যায়। নিশ্চয়ই। 3টে শব্দে যদি পিয়ালি বসাককে ডেসক্রাইব করতে বলা হয়, কি বলবে? এইটা আমি নিজেও জানি না, কোনোদিন নিজেকে নিয়ে কোনোদিন আমি মানে একটা তো ভাবিনি। পাহাড়ের প্রতি ভালোবাসা, পিয়ালি বসাক হ্যাঁ। ছাড়া আর কিচ্ছু জানে না। আর হ্যাঁ, আরেকটা আমার মনে হয়েছে যে বিরিয়ানি লাভার, বিরিয়ানি ছাড়া অন্য কোনো খাবার সে বেশি ইস্তেমাল সেইটা আবার করছে। কিন্তু পাহাড়ে গিয়ে, ও সেটা পাহাড়ে বিরিয়ানি সমতলে আমার কিন্তু বিরিয়ানির কিছু খেতে ইচ্ছা ভালো করে লাগে না। না। আর আরেকটা আর একটা ছবি আঁকতেও আমি খুব ভালোবাসি। পাহাড়ে গিয়ে গিয়ে আবার পাহাড়ের সামনে আমি ছবিগুলোও আঁকি। এভারেস্ট, অন্নপূর্ণা, মাকালু, ওইখানে গিয়ে ছবি আঁকি। সেই ছবিগুলো সব জমিয়ে রেখেছে। সেইগুলোও আছে, ওইগুলোও আমি সব আবার ওখানে তো বেশি বড় ক্যানভাস নিয়ে যাই না, ওখানে ছোট
ছোট খাতায় এঁকে আনি, তারপর এখানে এসে বড় ক্যানভাসে আঁকি আর কি। যখন মানে এখানে থাকো, যখন তোমার প্রতিনিয়ত মানে ডেইলি রুটিন থাকে, তোমার স্কুল, বাচ্চাদের পড়ানো, আবার হ্যাঁ। বাড়ি ফেরা, হ্যাঁ, তখন তো পাহাড়ের স্বপ্ন দেখো। হ্যাঁ। এবং এ বাদ দিয়ে আর কি কি করতে ভালো লাগে যখন এখানে থাকো? এখানে থাকলে ওই যে পুরো ডিপ্রেশন, এখানে থাকলে যেন কিছুই ভালো লাগে না। পাহাড়ে গিয়ে আমার সবকিছু ভালো লাগে, ছবিও আঁকি ওখানে গিয়ে। আর এখানে মানে সবকিছু জোর করে করে করতেই হয়। কিছু কিছু এই যোগাসন, জিম, স্কুলে পড়ানোটা বাচ্চাদের ফিট রাখার জন্য ফিট রাখার জন্য। করো। আবার আমার বেশি মানে সমতলে যদি আমি শয্যাশায়ী হয়ে যাই, যে মরো মরো অবস্থা, এমন পরিস্থিতি চলে গেলাম যে আর হয়তো পরের দিনই মারা পড়বো, সেই অবস্থায় যদি আমি পাহাড়ে চলে যাই, তাহলে ওই আবার ঠিক অবস্থায় হয়ে সবার যাবে? চেয়ে স্ট্রং হয়ে যাবো, নিজের শিখের থেকেও স্ট্রং হয়ে যাবো। মানে এটাই আমার অদ্ভুত একটা ব্যাপার। আচ্ছা, এরপরে তাহলে নেক্সট কবে পাহাড়ে যাচ্ছ? নেক্সট ওই সেপ্টেম্বর অক্টোবরে, যেটা কোন শৃঙ্গ? চীনের পারমিশন, যেটা তিব্বত, যেটা বললে তুমি। তিব্বতে চৈউ সিসাপাংমার মধ্যে যদি পারমিশন পাই যাবো। একদম। অনেক শুভেচ্ছা তোমাকে, তোমার স্বপ্ন সফল হোক। অনেকগুলো স্বপ্ন রয়েছে তোমার, অনেক শৃঙ্গ জয়ের স্বপ্ন তো রয়েছে, হ্যাঁ, তার সঙ্গে সাধারণ মানুষের জন্য কাজ করার ইচ্ছে রয়েছে। হ্যাঁ, নতুন যারা পর্বতারোহী, যারা ইয়াং জেনারেশন যারা আসতে হ্যাঁ। চাইছেন, তাদের জন্য তোমার কাজ করার ইচ্ছে রয়েছে। তোমার স্বপ্ন সফল হোক। তুমি নতুন সরকারের কাছে আবেদন জানাচ্ছ, শুনে খুব হ্যাঁ। ভালো লাগলো, এবং নিশ্চয়ই সহযোগিতা পাবে সেই আশা আমরাও রাখতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আর তোমার জন্য আর একটা একটু যদি বলে দাও, হ্যাঁ, ওই যে বলো না। ওই সরকার এবং মানুষজন যাতে আমার পাশে দাঁড়ায় পর্বত একদম, আরোহণে। সেটা তো আর আমার ফোন নাম্বারটাও এখানে দেয়া। তুমি বলে দাও তোমার নাম্বারটা, আচ্ছা, বলে দাও। তো আমার এই অভিযানের এই যে এত লোন হয়ে গেছে এবং সাপোর্টও নেই, তো এইভাবেই যেন মানুষ আশীর্বাদ ভালোবাসা দিয়ে এই পর্বত অভিযানের সাপোর্ট গুলো দেন, যাতে আমি ভবিষ্যতে আরো যে পর্বত অভিযান এবং ওয়ার্ল্ড রেকর্ড আরো করতে, এবং আমি স্কিও খেলি, স্কিয়ার ন্যাশনালও প্রথম বাঙালি আমি সিলেকশন পেয়েছিলাম, খেলেছি, ওটা নিয়েও আরো ইন্টারন্যাশনাল খেলার ইচ্ছা। তো এইগুলো যেন আমি আরো এগিয়ে নিয়ে যেতে পারি, মানুষ যেন সাপোর্ট করেন, পাশে থাকেন, এবং আমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, সেখানেও আপনারা যোগাযোগ করে সাপোর্ট করতে পারবেন, আমার পাশে থাকতে পারবেন। এবং আমি চাই আপনারাও অনেক এগিয়ে চলুন, বড় জায়গায় পৌঁছন, এবং সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য দেবী আনলিস্টের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। বসো। আর বাঞ্ছারামের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। বসবেন। পর্বতকন্যার পর্বতারোহণের গল্প, অর্থাৎ আমরা যতটা খুব সহজ মনে করি যে একটি শৃঙ্গ জয়, আমরা সমতলে বসে যারা ভাবি বা যারা গল্প শুনি, তাদের অতটা কঠিন মনে হয় না, কারণ আমরা তো সেই জায়গায় নেই। তবে যারা গেছেন তাদের মুখে যখন গল্প শুনি, তখন হয়তো খানিকটা হলেও আমরা আঁচ করতে পারি যে কতটা কঠিন ছিল সেই যাত্রা। খানিকটা আমি শুনলাম, খানিকটা আপনারাও শুনলেন। তবে বাকি আমরা আশা করব পিয়ালি, তুমি আগামী দিনে একটা বই লিখবে, এবং সেই বই আমাদের পাঠক দর্শকরা যারা রয়েছেন তারা পাঠ করবেন, পাঠকরা পাঠ করবেন, এবং আরো গল্প জানতে পারবেন। এবং আপনাদের আজকের আমাদের এই আড্ডা, পিয়ালির সঙ্গে আমার এই আড্ডা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেবী আনলিস্টের আড্ডায় আগামী দিনে কাদের দেখতে চাইছেন, কাদের সঙ্গে আপনারাও আড্ডা দিতে চাইছেন, কাদের গল্প আপনারা শুনতে চাইছেন, কমেন্ট সেকশনে সেটাও লিখে জানাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এছাড়া আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন, হাইপ বাটনে ক্লিক করতেও কিন্তু ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।